আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুমের পক্ষ থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। কেমন আছেন সবাই? আর কেমন চলছে প্রস্তুতি? আজকে আমরা পড়ব বাংলাদেশ বিষয়বলী। বাংলাদেশ বিষয়বলী এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সাজ্জাদ হোসেন এবং আমি সিনিয়র শিক্ষক সাধারণ জ্ঞান। বাংলাদেশ বিষয়বলী আজকে হলো লেকচার নাম্বার 1, যেখানে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক পড়ব। গুরুত্বপূর্ণ সেই টপিকগুলোর মধ্যে লেকচার নাম্বার 1 এইখানে আছে গুরুত্বপূর্ণ টপিক বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের আবহাওয়া জলবায়ু, বাংলাদেশের জাতীয় বিষয়গুলি। এই চারটা বিষয় বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, ভূপ্রকৃতি, আবহাওয়া জলবায়ু এবং বাংলাদেশের জাতীয় বিষয়গুলি। এর সাথে আজকে আমরা আরও পড়ব বাংলাদেশের নদ নদী, বাংলাদেশের হাওর-বিল হ্রদ, বাংলাদেশের দ্বীপ ও চরসমূহ, বাংলাদেশের পাহাড় পর্বত উপত্যকা, জলপ্রপাত, ঝর্ণা। এই কয়টা জিনিস নিয়ে আজকে আমরা পড়ব। তো চলেন শুরু করি বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি। ভৌগোলিক পরিচিতি মানে কি? ভৌগোলিক পরিচিতি শব্দটা দিয়ে বোঝায় ভূগোলকের মধ্যে বাংলাদেশের অবস্থানটা কোথায়। ভূগোলকের মধ্যে বাংলাদেশের অবস্থান কোথায় এটা খুঁজে বের করার যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হয় বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি। তো ভূগোলক কি আগে সেটা যদি একটু বলি তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে কি লেখা আছে দেখেন, বাংলাদেশের অবস্থান। অবস্থান হলো এশিয়া মহাদেশের দক্ষিণে, অর্থাৎ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটা দেশ এবং বাংলাদেশের অবস্থান হলো উত্তর দিকে। উত্তর দিকে বলতে কি বোঝায়? উত্তর দিকে 20 ডিগ্রি 34 থেকে 26 ডিগ্রি 38 মিনিট এবং 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা, অর্থাৎ উত্তর দিকে এত, পূর্ব দিকে এত। এই দুইটা কথার মানে কি এটা আগে একটু ক্লিয়ারলি বুঝতে হবে আপনাকে। আর সেই জন্য একটু খাতা কলম নেন। উত্তর আর দক্ষিণ এই দুইটার মাঝখানে কি বোঝায় জিনিসটা দেখেন। এটা হলো ধরেন আমাদের পৃথিবী। এই পৃথিবীতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে যদি আমরা আলোচনা করি, তো পৃথিবীতে বাংলাদেশ খুঁজে পেতে হলে প্রথমে আমাকে দুইটা রেখার সাপেক্ষে বাংলাদেশকে খুঁজতে হবে। একটা হলো এই রেখা যেটা পৃথিবীর ঠিক মাঝখান বরাবর গেছে, এই রেখাটার নাম নিরক্ষরেখা বা মূল মধ্যরেখা। এই রেখাটার নাম নিরক্ষরেখা বা মূল মধ্যরেখা। এবং এই নিরক্ষরেখা বা মূল মধ্যরেখা থেকে বাংলাদেশের অবস্থান হলো উপরে, মানে হলো উত্তর দিকে। কারণ পৃথিবীর মানচিত্রে উপরের দিককে বলা হয় উত্তর, নিচের দিককে বলা হয় দক্ষিণ, হাতের ডান দিককে বলা হয় পূর্ব দিক, হাতের বাম দিককে বলা হয় পশ্চিম দিক। এই হলো আমাদের পৃথিবীর মানচিত্র। তো এখন দেখেন পৃথিবীর এই মানচিত্র অনুযায়ী বাংলাদেশের অবস্থান এই রেখাটা থেকে, এই রেখাটা 0 ডিগ্রি বরাবর আছে, যার নাম হলো 0 ডিগ্রি বরাবর থাকা এই রেখাটার নাম হলো নিরক্ষরেখা বা বিষুব রেখা। নিরক্ষরেখা অবলিক বিষুব রেখা। নিরক্ষরেখা অবলিক বিষুব রেখা এটা হলো পৃথিবীর ঠিক মাঝখান বরাবর 0 ডিগ্রি বরাবর আছে। এইখান থেকে বাংলাদেশের অবস্থান উপরের দিকে, মানে হলো উত্তরে বাংলাদেশের অবস্থান কত। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা, এই রেখাটার নাম হলো মূল মধ্যরেখা। এই রেখাটাও আছে 0 ডিগ্রি বরাবর, এইটা আছে উলম্বভাবে আর আগের রেখাটা আছে আনুভূমিকভাবে। এই রেখাটার নাম হলো মূল মধ্যরেখা। এই রেখাটার নাম হলো মূল মধ্যরেখা। এই দ্বিতীয় রেখাটাও আছে 0 ডিগ্রি বরাবর, দ্বিতীয় রেখাটাও আছে 0 ডিগ্রি বরাবর। এখন দেখেন এইখান থেকে যদি আমরা ডানে এগিয়ে যাই তাহলে এই দিকটা হয় পূর্ব দিক। এইখানে লেখা আছে দেখেন, এইখান থেকে ডানের দিকে এগিয়ে গেলে এটা হয় পূর্ব দিক, আর বাংলাদেশের অবস্থান এই রেখা থেকে উপরের দিকে মানে উত্তর দিকে এইখানে। তো যদি আমরা বাংলাদেশের অবস্থানটা দেখাতে চাই, আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। সেই বিষয়টা হলো এইখানে আমাদের নিরক্ষরেখা বা বিষুব রেখার সমান্তরালে কতগুলো রেখা রয়েছে যাদেরকে আমরা বলি অক্ষরেখা। নিরক্ষরেখা বা বিষুব রেখার সমান্তরালে যে রেখাগুলো রয়েছে বা যেগুলোকে আমরা অক্ষরেখা বলি, এই অক্ষরেখাগুলো সম্পর্কে যদি আপনি দেখেন, এই অক্ষরেখা অনুযায়ী আমরা বাংলাদেশের অবস্থান খুঁজে পেতে আরও সহজ হবে। অর্থাৎ আমরা একটা রেখা অনুযায়ী শুধু না, বরঞ্চ এইটার সমান্তরাল যে আরও রেখা আছে সেই রেখা অনুযায়ী বাংলাদেশের অবস্থানটা কোথায় সহজে আমরা বের করতে পারবো। তো দেখেন আমাদের এই নিরক্ষরেখা বা বিষুব রেখা থেকে এটা সমান্তরাল যে রেখাগুলো আছে তাদেরকে বলা হয় অক্ষরেখা। প্রত্যেকটা এই আনুভূমিক রেখাই হলো এক একটা অক্ষরেখা। এবার আসেন বাংলাদেশের অবস্থানটা কোথায় সেটা বের করতে হবে। তার আগে আরেকটা রেখার কথা বলি। মূল মধ্যরেখার সমান্তরালে কতগুলো রেখা রয়েছে? আনুভূমিক রেখা না, এইগুলো হলো উলম্ব রেখা বা দাঁড়ানো রেখা। দ দিয়ে হয় দাঁড়ানো রেখা, দ দিয়ে হয় দ্রাঘিমা রেখা। অর্থাৎ যেগুলো দাঁড়ানো রেখা এগুলোর নাম হলো দ্রাঘিমা রেখা, যেগুলো দাঁড়ানো রেখা এইগুলোর নাম হলো দ্রাঘিমা রেখা। এই দ্রাঘিমা রেখাগুলো এইগুলো
এই গেছে দ্রাঘিমা রেখাগুলো। এখন এখানে আমাদের বাংলাদেশের অবস্থান যদি খুঁজে পেতে চাই যে বাংলাদেশের মধ্যে কোথায় আছে, ধরেন এইটা বাংলাদেশের অবস্থান, ধরেন এইটা হলো আমাদের বাংলাদেশের অবস্থান এই রেখা অনুযায়ী। এখন এইখানে বাংলাদেশের শুরু কোথায় শেষ কোথায় এইটাই আমার কাছে প্রশ্ন করছে যে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি এটা আমি জানি কিনা। তো এখন দেখেন বাংলাদেশের শুরু আর শেষ যে বিন্দুটা, এটা নিয়ে যদি কথা বলি আমরা, বাংলাদেশের শুরুর বিন্দু এবং শেষ বিন্দু, দেখেন এখানে এই রেখা বরাবর বাংলাদেশ শুরু হয়েছে, অর্থাৎ যেই রেখা বরাবর বাংলাদেশ শুরু হয়েছে এটাই হলো বাংলাদেশের ব্যাপ্তির শুরুটা, একেবারে এইখান থেকে বাংলাদেশ শুরু। এই রেখা বরাবর বাংলাদেশ শুরু হয়েছে এবং যেই রেখা বরাবর বাংলাদেশ শেষ হয়েছে উত্তর দিকে, এই রেখাটাই হলো উত্তরে বাংলাদেশের অবস্থান। উত্তরে বাংলাদেশের অবস্থান এই দুইটা, এই রেখা এবং এই রেখা বরাবর, অর্থাৎ এই অক্ষরেখাটা আছে নিরক্ষরেখা থেকে উপরের দিকে, মানে হলো উত্তর দিকে। উত্তরে অবস্থান হলো 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট, আমরা যেটা পড়েছিলাম 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট। এই রেখাটা হলো এইখান থেকে উপরের দিকে, মানে উপরে মানে হলো উত্তর দিকে, এবং রেখাটার নাম হলো অক্ষরেখা। অর্থাৎ এখানে দেখেন লেখা আছে কি 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা হতে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে, অর্থাৎ এটা অক্ষরেখা থেকে এই অক্ষরেখা পর্যন্ত এই দুইটার অবস্থান হলো 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রি পর্যন্ত এবং দিকটা হলো উত্তর দিক। নেক্সট যে বাংলাদেশের অবস্থান সম্পর্কে আরেকটা কথা বলি, এই মূল মধ্যরেখা থেকে হাতের ডান দিকে আগে আসলে, মূল মধ্যরেখা থেকে হাতের ডানে এসে বাংলাদেশের যে অবস্থানটা আমরা পাই, এই অবস্থানটা হলো 88 ডিগ্রি 1 মিনিট থেকে 88 ডিগ্রি 1 মিনিট থেকে বাংলাদেশের অবস্থানটা শুরু, এবং যেখানে বাংলাদেশ শেষ হয়েছে এই অবস্থানটা হলো 92 ডিগ্রি 41 মিনিট, অর্থাৎ 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট, 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট, এটা হলো বাংলাদেশের দ্বিতীয় অবস্থান। 88 ডিগ্রি 01 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট এই পর্যন্ত, 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পর্যন্ত বাংলাদেশের অবস্থান। এইটা কোন দিকে? দ্বিতীয় অবস্থানটা হলো বাংলাদেশের মূল মধ্যরেখা থেকে হাতের ডানে, মানে হলো পূর্ব দিকে, অর্থাৎ এই অবস্থানটা হলো পূর্ব দিকে, আর আগের যে অবস্থানটা আমরা দেখিয়েছি সেই অবস্থানটা হলো উত্তর দিকে, অর্থাৎ উত্তরে এগুলোর নাম হলো অক্ষরেখা, আমরা আগেই লিখে দিয়েছি এই আনুভূমিক রেখাগুলো, আর উলম্ব বা দাঁড়ানো রেখাগুলো হলো দ দিয়ে দাঁড়ানো, দ দিয়ে দ্রাঘিমা রেখা, অর্থাৎ প্রতিটা দাঁড়ানো রেখাকে বলা হয় এক একটা দ্রাঘিমা রেখা। তাহলে বাংলাদেশের অবস্থান উত্তরে 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট এবং পূর্ব দিকে 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট দ্রাঘিমা রেখায় বাংলাদেশের অবস্থান। এটা গেল বাংলাদেশের অবস্থান। এখন আশা করি একেবারেই ক্লিয়ার, বুঝতে পারবেন, ক্রিস্টাল ক্লিয়ার। এরপরে আমরা যেটার কথা বলবো এই 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রি, এটা আশা করি ক্লিয়ার বুঝছেন। 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে, আর আগেরটা ছিল উত্তর, এইটা থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখায় বাংলাদেশের অবস্থান, এবং বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে অতিক্রম করেছে একটা গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা, যেই রেখাটার নাম হলো কর্কট ক্রান্তি রেখা। বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে অতিক্রম করেছে গুরুত্বপূর্ণ একটি ভৌগোলিক রেখা, যেই রেখাটার নাম হলো কর্কট ক্রান্তি রেখা। এটার কথা যদি বলি, এই রেখাটা 23.5 ডিগ্রি অক্ষরেখা বরাবর অতিক্রম করেছে। এই রেখাটা যদি দেখেন, এই রেখাটা যদি দেখেন যেটা বাংলাদেশের ঠিক মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে 23.5 ডিগ্রি অক্ষরেখা বরাবর, এটার নাম হলো কর্কট ক্রান্তি রেখা, অর্থাৎ 20 ডিগ্রি আর 26 ডিগ্রি এই দুইটার মাঝখান দিয়ে অতিক্রম করেছে 23.5 ডিগ্রি, 20, 23, 26, অর্থাৎ মাঝখান বরাবর আছে 23 ডিগ্রি 50 মিনিট উত্তর অক্ষরেখা। এই 23 ডিগ্রি 50 মিনিট উত্তর অক্ষরেখা এটাও একটা অক্ষরেখা, কিন্তু এই অক্ষরেখাটার একটা বিশেষ নাম আছে। এই অক্ষরেখাটার বিশেষ নাম হলো, এই অক্ষরেখাটার বিশেষ নাম হলো কর্কট ক্রান্তি রেখা। এই অক্ষরেখার বিশেষ নাম হলো কর্কট ক্রান্তি রেখা। তো বাংলাদেশের ঠিক মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে যে রেখা, তার নাম কি? উত্তর, তার নাম হলো কর্কট ক্রান্তি রেখা। আর বাংলাদেশের ঠিক উল্টা দিকে এরকম আরো একটা গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা রয়েছে, যে রেখাটার নাম হলো মকর ক্রান্তি রেখা। এই রেখাটা আছে একই বরাবর, অর্থাৎ 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর, 23 ডিগ্রি 50 মিনিট দক্ষিণ অক্ষরেখা বরাবর রয়েছে এই রেখাটা, এবং এই রেখাটা সম্পর্কে লিখবেন 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, এইটার
অন্য একটা নাম মকর ক্রান্তি রেখা। এটাই পরীক্ষার সময় জানতে চায় বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে নিচের কোন ভৌগোলিক রেখাটি। তখন কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, নিরক্ষরেখা বা বিষুব রেখা, এবং আরেকটা প্রশ্ন আসবে আপনার মূল মধ্যরেখা। তো অপশনে আপনি দেখলেই বুঝতে পারবেন যে বাংলাদেশের মধ্যভাগ দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা, এবং বাংলাদেশের মধ্যভাগ দিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা অতিক্রম করে। ওই রেখাটা সম্পর্কে জানতে চাই। ওই রেখাটার নাম 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। অর্থাৎ 88 আর 92 এর মাঝখানে, 88 এবং 92 এর মাঝখানে ঠিক বাংলাদেশের মাঝামাঝি দিয়ে অতিক্রম করেছে আরেকটা গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা, যার নাম হলো 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, যার নাম হলো 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, এই রেখাটাও বাংলাদেশের মধ্যভাগ দিয়ে গেছে। তাহলে আমরা পাই বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে একটা রেখার নাম কর্কট ক্রান্তি রেখা এবং একটা রেখার নাম 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এই দুইটা রেখা বাংলাদেশের ঠিক মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে, এবং বাংলাদেশের অবস্থান হলো 20 ডিগ্রি 34 মিনিট উত্তর থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর, এবং বাংলাদেশের অবস্থান পূর্ব দিকে 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা। এটা হলো বাংলাদেশের অবস্থান। তারপরে দেখেন বাংলাদেশের সর্ব উত্তর, সর্বদক্ষিণ, সর্বপূর্ব, সর্বপশ্চিম এই চারটা বিন্দু সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে। তো এই চারটা বিন্দু প্রথমে বাংলাদেশের, ধরেন এইটা যদি আমি বাংলাদেশের মানচিত্র আঁকি, এই বাংলাদেশের মানচিত্রতে আমরা যেটা পাবো, এইখানে সবচেয়ে উপরের যে জায়গাটা এটা হলো সর্ব উত্তরের বিন্দু, একেবারে নিচের যে জায়গাটা এটাকে বলা হয় সর্বদক্ষিণের বিন্দু, একেবারে এইখানকার একটা পজিশন আছে যেটাকে বলা হয় সর্বপূর্বের বিন্দু, এবং এইখানে একটা পজিশন আছে যেটাকে বলা হয় সর্বপশ্চিমের বিন্দু। তাহলে আমরা পাই সর্ব উত্তর, সর্বদক্ষিণ, সর্বপূর্ব, সর্বপশ্চিম এই চারটা বিন্দু সম্পর্কে যদি বলি, তাহলে সর্ব উত্তরের বিন্দু যেটা আছে এটার নাম বাংলাবান্ধা বা জায়গীর জোত। বাংলাবান্ধা বা জায়গীর জোত বা বাংলাদেশের সর্ব উত্তরের অবস্থানটি কোথায়, এটা পরীক্ষায় প্রশ্ন করতে পারে। ওই জেলাটার নাম, ওই উপজেলাটার নাম, অথবা এক্স্যাক্ট যে প্লেস বা লোকেশন এটার নাম। তো দেখেন তেঁতুলিয়া এবং পঞ্চগড় এই দুইটা জেলার কথা যদি আমরা বলি, বাংলাবান্ধা বা জায়গীর জোত এটার স্থান হলো কোথায়? এটার স্থান হলো তেঁতুলিয়া উপজেলায়, পঞ্চগড় জেলায়। এটার স্থান হলো তেঁতুলিয়া উপজেলায়, পঞ্চগড় জেলায়। জায়গার নাম বা এক্স্যাক্ট লোকেশন হলো বাংলাবান্ধা বা জায়গীর জোত, এইটা বাংলাদেশের সর্ব উত্তরের স্থান। দ্বিতীয়ত যদি বলি বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান, এই জায়গাটার নাম ছেড়াদ্বীপ বা সেন্ট মার্টিন। ছেড়াদ্বীপ বা সেন্ট মার্টিন হলো বাংলাদেশের একেবারে সর্বদক্ষিণের জায়গা। এটা আছে টেকনাফ উপজেলায় এবং জেলা হলো কক্সবাজার। দেন আমরা যদি বলি বাংলাদেশের হাতের ডানে সর্বপূর্বের স্থান, এই যে জায়গাটা সর্বপূর্বের জায়গা, নাম হলো আখাইনঠং। জায়গাটা আছে থানচি, বান্দরবান। থানচি, বান্দরবান, অর্থাৎ বান্দরবান জেলার থানচি উপজেলার আখাইনঠং হলো বাংলাদেশের সর্বপূর্বের স্থান। দেন আমরা যদি দেখি মনাকশা, এই মনাকশা জায়গাটা হলো বাংলাদেশের সর্বপশ্চিমের স্থান, একেবারে শেষ মাথায় রাজশাহী জেলার মধ্যে, এটা মানে রাজশাহী বিভাগের মধ্যে। জায়গাটা হলো সর্বপশ্চিমের বিন্দু, এই জায়গাটার নাম হলো মনাকশা। এটার অবস্থান হলো শিবগঞ্জ, অবস্থান হলো শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ এটা হলো বাংলাদেশের সর্বপশ্চিমের বিন্দু। তারপরে যদি আমরা দেখি বাংলাদেশের সীমানা রেখা সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হলো বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য কত। তো বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য বলতে আসলে অ্যাকচুয়ালি কি বোঝায়? অ্যাকচুয়ালি বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য বলতে বোঝায় ঠিক বাংলাদেশটা যেইখানে শুরু হয়েছে এই অবস্থান থেকে শুরু করে বাংলাদেশের একেবারে শেষ বিন্দু পর্যন্ত, এই অবস্থান থেকে শুরু করে বাংলাদেশের শেষ বিন্দু পর্যন্ত যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোর অবস্থানকে বলা হয় বাংলাদেশের সীমারেখা। এখন দেখেন যেখানে বাংলাদেশ শুরু হয়েছে, অর্থাৎ এইখান থেকে শুরু করে আপনি যদি একেবারে এই সব এলাকা ঘুরে, চারপাশ ঘুরে আবার যে জায়গাটা সেই জায়গায় আসেন, তাহলে আপনি মাঝখানে যতখানি জায়গা অতিক্রম করলেন এই পুরোটাকে বলা হয় বাংলাদেশের সীমারেখা। এবং এই সীমারেখাটাকে মোট কয়েকটা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথম হলো একেবারে এই টিক চিহ্ন যেখানে দিয়েছি ওইখান থেকে না, আমরা যদি এইখান থেকে শুরু করি, এই টিক চিহ্ন থেকে একেবারে ঘুরে 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 এইখান পর্যন্ত যতখানি জায়গা আছে এই জায়গাটাকে বলা হয় বাংলাদেশের স্থলসীমা, অর্থাৎ এই উপরের ভাগ। অর্থাৎ আমি যেটাকে এই নীল কালারে লিখছি এই ভাগটা হলো বাংলাদেশের উপরের ভাগ বা সর্ব উত্তরের ভাগ বা স্থল ভাগ। এই উপরের দিকটা হলো স্থল, এই দিকে আছে শুধু স্থল সীমানা, আর নিচের দিকের যে জায়গাটা যেটাকে আমি হলুদ কালি দিচ্ছি
এই জায়গাটা হলো বাংলাদেশের জলসীমা, অর্থাৎ এই দিকে আছে বাংলাদেশের সমুদ্র। তো একটা হলো বাংলাদেশের উপরের দিক স্থলসীমা, একটা হলো জলসীমা, আর একটা হলো বাংলাদেশের মোট সীমারেখার দৈর্ঘ্য আর কি, পুরোটা একসাথে। আর এর বাইরে দুইটা সীমারেখা আছে, একটা হলো বাংলাদেশের সাথে ভারতের সীমারেখার দৈর্ঘ্য, একটা হলো বাংলাদেশের সাথে মায়ানমারের সীমারেখার দৈর্ঘ্য। এখানে দেখেন বাংলাদেশের সাথে ভারতের সীমারেখার দৈর্ঘ্য যেটা, এটা সম্পর্কে যদি বলি, বাংলাদেশের সাথে ভারতের সীমারেখার দৈর্ঘ্য আর মায়ানমারের, তো প্রথমে এই অংশটা বাংলাদেশ মায়ানমার সীমারেখার দৈর্ঘ্য, এইখান থেকে এই পর্যন্ত জায়গাটা বাংলাদেশের সাথে মায়ানমারের সাথে সীমারেখা, এবং এই সীমারেখার দৈর্ঘ্য কত এটা জানতে চাইবে। আর দ্বিতীয় এরপরে যতখানি বাকি থাকে এই পুরোটা, এই পুরোটা বাংলাদেশ ভারত সীমারেখার দৈর্ঘ্য। এইটুকু হলো বাংলাদেশ মায়ানমার সীমারেখার দৈর্ঘ্য, আর এইটুকু হলো বাংলাদেশের সমুদ্র সীমার দৈর্ঘ্য। আর একটা হলো বাংলাদেশের মোট সীমানা দৈর্ঘ্য, আর একটা হলো বাংলাদেশের স্থল সীমার দৈর্ঘ্য, শুধুমাত্র স্থলভাগ যেটা আছে, অর্থাৎ ভারতের সাথে সীমারেখা এবং মায়ানমারের সীমারেখা, এই দুইটা যোগ করলে যা হয় এটা হলো বাংলাদেশের স্থল সীমার দৈর্ঘ্য। এবার আসেন এইগুলোর পরিমাণ কত কত সেটা যদি বলি, বাংলাদেশের সর্বমোট সীমারেখা, সর্বমোট আবার দুইটা আছে, একটা বর্ডার গার্ড বাংলাদেশ ওনাদের দেওয়া তথ্য অনুযায়ী, একটা হলো মাধ্যমিক ভূগোল বইয়ের দেওয়া তথ্য অনুযায়ী। তো এটা একটা কনফিউজিং জিনিস, দেখলে মনে হয় যে স্যার তাহলে পড়ব কোনটা। তো এখানে পড়বেন হলো আপনারা দুইটা বইয়ের তাই পড়বেন, একটা হলো যারা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি যেই তথ্যটা দিয়েছে ওই তথ্যটাও পড়বেন, দ্বিতীয় তথ্যটা হলো মাধ্যমিক ভূগোল বইয়ে যেই তথ্যটা দেওয়া আছে এই তথ্যটাও পড়বেন, দুইটা তথ্যই পড়বেন কনসিকুয়েন্টলি পাশাপাশি। তবে প্রথমে যদি মুখস্থ করতে চান দুইটা তো একসাথে করবেন না, যেটা আগে করবেন সেটা হলো মাধ্যমিক ভূগোল বইয়ের যেই তথ্যটা দেয়া আছে এইটাকে টপ প্রায়োরিটি বা ফার্স্ট এটাকে প্রায়োরিটি দিবেন। তো এখানে দেখেন মাধ্যমিক ভূগোল বইয়ে বলা আছে বাংলাদেশের সর্বমোট সীমারেখার দৈর্ঘ্য 4711 কিলোমিটার। এরপরে আছে বাংলাদেশের সর্বমোট স্থল সীমার দৈর্ঘ্য, এইটা আছে 3995 কিলোমিটার। এরপরে বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য এইটা আছে 716 কিলোমিটার। তারপরে আছে বাংলাদেশের উপকূল মানে জলসীমার দৈর্ঘ্য যেটা বলেছিলাম, আর সর্বমোট স্থল সীমা কি একটু আগেই বুঝাই বলছি। আর বাংলাদেশ ভারত সীমারেখার দৈর্ঘ্য 3715 কিলোমিটার। বাংলাদেশ ভারত সীমারেখার দৈর্ঘ্য 3715 কিলোমিটার। তারপরে যদি বলি বাংলাদেশ এবং মায়ানমারের সীমারেখার দৈর্ঘ্য কত, বাংলাদেশ এবং মায়ানমারের সীমারেখার দৈর্ঘ্য 280 কিলোমিটার। বাংলাদেশ এবং মায়ানমারের সীমারেখার দৈর্ঘ্য 280 কিলোমিটার। দেখেন আপনি 4711 হলো সর্বমোট, যার মধ্যে 3995 স্থল সীমা, 716 জলসীমা, এবং 3995-এর মধ্যে আবার একটা অংশ ভারতের সাথে একটা অংশ মায়ানমারের সাথে, ভারতের সাথে 3715, মায়ানমারের সাথে হলো 280 কিলোমিটার সীমারেখা। এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ বলছে বাংলাদেশের মোট স্থল সীমা মানে মোট সীমারেখা 5138 কিলোমিটার, যার মধ্যে মোট স্থল সীমা 4427 কিলোমিটার, মোট সমুদ্র সীমা হলো 711 কিলোমিটার, এবং বাংলাদেশের মোট বাংলাদেশ ভারত যে সীমারেখাটা আছে এই সীমারেখাটার দৈর্ঘ্য হলো 4156 কিলোমিটার। এছাড়া আছে 271 কিলোমিটার বাংলাদেশের সাথে মায়ানমারের সীমারেখার দৈর্ঘ্য, ভারতের সাথে 4156, মায়ানমারের সাথে 271, এই দুইটা যোগ করলে যেটা দাঁড়ায় সেটাই হলো এই 4427 কিলোমিটার স্থল সীমার দৈর্ঘ্য। এর সাথে যদি আবার যোগ করি 711 কিলোমিটার, তাহলে দাঁড়ায় 5138 কিলোমিটার বাংলাদেশের মোট সীমারেখার দৈর্ঘ্য। তো এই কয়টা খাতায় সুন্দর করে লিখবেন, নোট করবেন, তারপরে মুখস্থ করবেন, তাহলে মনে রাখতে সহজ হবে। তারপরে আসেন বাংলাদেশের আরেকটা জিনিস সম্পর্কে এখানে প্রশ্ন হয়, সেটা হলো বাংলাদেশের সীমান্তবর্তী স্থানগুলো, অর্থাৎ এটা তো আমাদের বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশের সীমানায় বা বর্ডারে কোথায় কি আছে। তো বাংলাদেশের বর্ডারে এই থেকে এই পর্যন্ত পুরোটা জুড়ে আছে ভারত, আর এই দিকে এতটুকু জায়গা জুড়ে আছে মায়ানমার। এই হলো বাংলাদেশের কোথায় কি আছে, এবং নিচের দিকে পুরোটা অংশ জুড়ে আছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। এখন দেখেন বাংলাদেশের একদিকে আছে ভারত, টোটাল 3 দিকে আছে ভারত, একদিক বলতে 3 দিকে, এই দিক হলো পশ্চিম দিক, পশ্চিম দিকে আছে ভারতের পশ্চিমবঙ্গ, পশ্চিম দিকে আছে ভারতের পশ্চিমবঙ্গ, এটার একটা অংশ এই পর্যন্ত এসে শেষ হয়েছে এই পশ্চিমবঙ্গ। আর উপরের দিকে আছে উপরে বা উত্তর দিকে আছে বাংলাদেশের 1 নম্বরে আছে, প্রথমে আছে মেঘালয়, 2 নম্বরে আছে আসাম। মেঘালয় এবং এই থেকে এই পর্যন্ত এতখানি জায়গা জুড়ে আছে ভারতের আসাম রাজ্য। আর নিচের দিকে এইখানে যে ফাঁকা জায়গাটা এই বরাবর আছে ভারতের একটা রাজ্য, তার নাম হলো ত্রিপুরা রাজ্য। তাহলে কি আসাম, মেঘালয়, ত্রিপুরা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, আর এই পাশে আছে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা,
এই পাশে আছে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, এবং বাম পাশে আছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। এই গেল আমাদের কয়টা রাজ্য? এই গেল আমাদের মোট 4টা রাজ্য ভারতের, যেটা বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য। আর একেবারে নিচের দিকে আছে আরেকটা রাজ্য যার নাম হলো মিজোরাম। একেবারে নিচের দিকে একটা রাজ্য আছে যার নাম হলো মিজোরাম। তাহলে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, এই 5টা রাজ্য হলো বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য। এরা হলো বাংলাদেশের সীমান্তবর্তী, কিন্তু রাজ্যগুলো হলো ভারতের। এই কথাই এইখানে লেখা আছে, দেখেন, আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ। সহজে মনে রাখার শর্ট টেকনিক হলো আমি ম্যাপ। ম্যাপ, এটা হলো সহজে মনে রাখার উপায়। আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এবং ভারতের পশ্চিমবঙ্গ, এই 5টা রাজ্য ভারতের রাজ্য। এরা বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য। তার বাইরে বাংলাদেশের সীমান্তবর্তী মায়ানমারের আবার 2টা রাজ্য আছে, বা মায়ানমারের 2টা প্রদেশ আছে। একটার নাম হলো চীন প্রদেশ, একটার নাম হলো রাখাইন প্রদেশ। এইখানে আছে প্রথমে চীন প্রদেশ, আর তার নিচের দিকে আছে রাখাইন প্রদেশ। এই চীন আর রাখাইন, এই 2টা প্রদেশ, এরা হলো মায়ানমারের প্রদেশ। এরা বাংলাদেশের সীমান্তবর্তী 2টা প্রদেশ বা 2টা রাজ্য। কাদের? মায়ানমারের। আর আগের 5টা কাদের? এটা ছিল ভারতের। এখন যদি আমরা বলি এর বাইরে বাংলাদেশের চারপাশে আর কি আছে, এর বাইরে বাংলাদেশের চারপাশে বা বাংলাদেশের হাতের ডান দিকে সরে গেলে ভারতের একটা অংশ আছে হাতের ডানে, আর একটা অংশ আছে বামে। এই দিকে মূল ভারতের ভূখণ্ড, এবং মূল ভারতের ভূখণ্ড ছাড়াও তাদের আরেকটা অংশ আছে হাতের ডান পাশে, এই পাশে। এই পুরো এলাকাটায়, এই এলাকাটা বাংলাদেশের এই বরাবর যদি ভাগ করি, এইখান থেকে হাতের ডান দিকে যতখানি এলাকা আছে ভারতের, পুরো এলাকাটাকে একত্রে বলা হয় একটা শর্ট নেম বা একটা শর্ট ফর্মে। এটা হলো ভারতের উত্তর পূর্ব অঞ্চল। অর্থাৎ মূল ভারত এই দিকে, এইখান থেকে উপরে মানে উত্তর, এবং হাতের ডানে সরে গেলে মানে পূর্ব। অর্থাৎ এই জায়গাটা হলো ভারতের উত্তর পূর্ব অঞ্চল। এবং এই উত্তর পূর্ব অঞ্চলের যে জেলাগুলো আছে বা যেই রাজ্যগুলো আছে ভারতের, তার মধ্যে আছে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, এবং এর বাইরে আছে ভারতের আরো 3টা রাজ্য। উপরে একেবারে সর্বপ্রথম যেটা আছে নাম হলো অরুণাচল, তার নিচে আছে নাগাল্যান্ড, তার নিচে ভারতের যে রাজ্যটা আছে তার নাম হলো মণিপুর। অরুণাচল, নাগাল্যান্ড এবং মণিপুর, এই 3টা রাজ্য, এবং বাকি যে রাজ্যগুলো আছে, এই টোটাল 7টা রাজ্য যারা বাংলাদেশের এইখান থেকে ডান দিকে অর্থাৎ ভারতের উত্তর পূর্ব অঞ্চল হিসেবে গণ্য হয়, তারা হলো অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, এই 3টা রাজ্য। এবং আগের 3টা রাজ্য মেঘালয়, আসাম, ত্রিপুরা এবং মিজোরাম, এই মোট 7টা রাজ্যকে, আমরা একত্রে বলে থাকি 7 সিস্টার্স। তো এইখান থেকে প্রশ্ন আসে এইভাবে, নিচের কোনটি 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত, অথবা নিচের কোনটি 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়। এই প্রশ্নের উত্তরগুলো এইটা দেখলেই আপনি ইজিলি দিতে পারবেন। নেক্সট আসেন, বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি? অর্থাৎ যেই জেলাগুলো বর্ডারে, অর্থাৎ এই জেলাটা শেষ হলে, এটা ধরেন একটা জেলা পঞ্চগড় জেলা, এখন এই জেলাটা শেষ হলেই ভারত শুরু। এই জেলাটাকে, এই যে জেলাটার বর্ডার, যে জেলাটার বর্ডার শেষ হলে আর একটা নতুন জেলা শুরু হয়, নতুন দেশ শুরু হয়, তাকে বলা হয় সীমান্তবর্তী জেলা। তো বাংলাদেশে সীমান্তবর্তী মোট জেলা আছে 32টি, যার মধ্যে বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা সংখ্যা হলো 30, এবং মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হলো, হলো 3টি। এই 30 যোগ 3 মোট 33টি জেলাকে একত্রে বলা হয় সীমান্তবর্তী জেলা। এখন 33টা জেলা সীমান্তবর্তী হলেও যখন আমরা মোট হিসাব করব যে বাংলাদেশের মোট কতটি জেলা, ধরেন একটা জেলা আছে রাঙামাটি জেলা, এই জেলাটার সাথে ভারতেরও সীমানা আছে, আবার মায়ানমারেরও সীমানা আছে। তো যেই সব জেলার ক্ষেত্রে এরকম 2 দেশের সাথে সীমানা আছে, ওই একটা জেলাকে ভারতের সাথে হিসাব করার সময় একবার হিসাব করতে হয়, মায়ানমারের সাথে হিসাব করার সময়ও একবার হিসাব করতে হয়। এই ধরনের জেলা হলো, এই একটা জেলাই আছে রাঙামাটি জেলা, এই জেলাটাকে আমরা 2 বার না গুনে যখন আমরা মোট কতটি জেলা সীমান্তবর্তী, তখন এই জেলাটাকে একবারই গুনবো। আর যখন আমরা গুনবো ভারতের সাথে কতটি, তখন গুনবো 32টি। যখন গুনবো মায়ানমারের সাথে কতটি, তখন গুনবো 3টি। এই 30টি ভারতের সাথে, আর মায়ানমারের সাথে 3টি, এই মোট 33টি। কিন্তু যখন মোট হিসাব করবো যে মোট কতগুলো জেলা সীমান্তবর্তী, অর্থাৎ বর্ডারে পড়ছে, কোন দেশের বর্ডারে পড়ছে এটার দরকার নেই, কোন জেলাগুলো বর্ডারে পড়েছে এরকম জেলা হবে 32টা। কারণ রাঙামাটিকে আমরা 2 বার কাউন্ট করছি, একবার ভারতের মধ্যে, একবার মায়ানমারের মধ্যে। এই জন্য মোট হিসাবের সময় বলা হয় বাংলাদেশের সীমান্তবর্তী জেলা 32টি। তারপরে আসেন বাংলাদেশের জেলা, এই জেলাগুলোর মধ্যে বৃহত্তর জেলা বলা হয় 19টি জেলাকে। অর্থাৎ এই জেলাগুলো স্বাধীনতা লগ্নে 1971 সালে আগে থেকেই জেলা ছিল।
আর বাকি জেলাগুলো আগে নাম ছিল মহকুমা। এই মহকুমাগুলো পরবর্তীতে জেলায় পরিণত হয়। প্রথম এই 1971 সালে ছিল 19টা জেলা, এই জন্য এই 19টা জেলাকে বলা হয় বৃহত্তর জেলা। এই 19টা জেলাকে বলা হয় বৃহত্তর জেলা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি, উত্তর 19টি। বৃহত্তর জেলা 19টি এবং বাংলাদেশের এর পরবর্তী জেলা অর্থাৎ 20তম জেলা হয় জামালপুর 1978 সালে। জামালপুর 1978 সালে পরবর্তী বা সর্বশেষ জেলা হয় এবং 1984 সালে পুরো বাংলাদেশকে 64টি জেলায় ভাগ করেন লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। এবং এরশাদের এই ভাগের পরে বাংলাদেশের জেলা হয় 64টি আর প্রথম জেলা 19টি জেলার মধ্যে আছে ঢাকা, এরপরে জেলা আছে ময়মনসিংহ জেলা, এরপরে জেলা আছে টাঙ্গাইল জেলা, এরপরে আছে ফরিদপুর জেলা, এরপরে আছে কুমিল্লা, এরপরে আছে চট্টগ্রাম। অর্থাৎ ঢাকায় টোটাল জেলা ছিল দেখেন ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর এই জেলাগুলো। এর বাইরে আমাদের যে জেলাগুলো ছিল সেটা হলো কুমিল্লা, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ওইদিকে ছিল 3টা জেলা। সিলেট ছিল একটা জেলা সিলেট, নিচের দিকে একটা জেলা ছিল নোয়াখালী জেলা, রাজশাহী জেলা, রংপুর জেলা, বগুড়া জেলা, দিনাজপুর জেলা, পাবনা জেলা, কুষ্টিয়া জেলা। এছাড়া ছিল যশোর জেলা, খুলনা জেলা, পটুয়াখালী জেলা এবং বরিশাল জেলা। এই জেলাগুলোকে বলা হয় বৃহত্তর জেলা। এই জেলাগুলো একবার দেখে নেবেন, মুখস্থ করার দরকার নেই। আর এটা তো বললাম। আর বাংলাদেশে প্রস্তাবিত একটা জেলা আছে, প্রস্তাবিত জেলাটা 65তম জেলা, নাম হলো ভৈরব। বাংলাদেশে বর্তমান জেলার সংখ্যা 64টি। এখন আসেন বিভাগ ভিত্তিক বৃহত্তম এবং ক্ষুদ্রতম জেলা। কোন বিভাগে কোন জেলাগুলো বৃহত্তম, কোন জেলাগুলো ক্ষুদ্রতম। ঢাকা বিভাগের বৃহত্তম জেলা হলো টাঙ্গাইল এবং ঢাকা বিভাগের ক্ষুদ্রতম জেলা হলো নারায়ণগঞ্জ। ঢাকা বিভাগের বৃহত্তম জেলা হলো টাঙ্গাইল এবং ঢাকা বিভাগের ক্ষুদ্রতম জেলা হলো নারায়ণগঞ্জ। ঢাকা বিভাগের বৃহত্তম জেলা হলো টাঙ্গাইল এবং ঢাকা বিভাগের ক্ষুদ্রতম জেলা হলো নারায়ণগঞ্জ। তো দেখেন আমরা যেটা বলছিলাম, ঢাকা বিভাগের বৃহত্তম জেলা হলো টাঙ্গাইল, ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ। চট্টগ্রাম বিভাগের বৃহত্তম জেলা হলো রাঙামাটি, ক্ষুদ্রতম জেলা হলো ফেনী। রাজশাহী বিভাগের বৃহত্তম জেলা হলো নওগাঁ এবং ক্ষুদ্রতম জেলা হলো জয়পুরহাট। এরপরে রংপুর বিভাগের বৃহত্তম জেলা হলো দিনাজপুর এবং ক্ষুদ্রতম জেলা হলো লালমনিরহাট। তারপরে যদি বলি খুলনা বিভাগের বৃহত্তম জেলা হলো খুলনা নিজে এবং ক্ষুদ্রতম জেলা হলো মেহেরপুর খুলনা বিভাগে। তারপরে যদি বলি বরিশাল বিভাগের বৃহত্তম জেলা হলো ভোলা এবং ক্ষুদ্রতম জেলা হলো ঝালকাঠি। তারপরে যদি বলি ময়মনসিংহ বিভাগের বৃহত্তম জেলা হলো ময়মনসিংহ, ক্ষুদ্রতম জেলা হলো শেরপুর। ময়মনসিংহ বিভাগের বৃহত্তম জেলা হলো ময়মনসিংহ, ক্ষুদ্রতম জেলা হলো শেরপুর। এটা একটু দেখবেন যে বিভাগ ভিত্তিক বৃহত্তম জেলা কোনগুলো। তারপরে যদি বলি বাংলাদেশের সমুদ্র বিজয় সম্পর্কে, বাংলাদেশের নিচের দিকে যে ল্যান্ড আছে এই ল্যান্ডটা হলো সমুদ্র সীমা নামে পরিচিত। বাংলাদেশের ঠিক নিচের দিকে যেই সীমারেখাটা আছে এই সীমারেখাটাকে বলা হয় বাংলাদেশের সমুদ্র সীমা। তো বাংলাদেশের সমুদ্র সীমা সম্পর্কে যদি বলি, নিচের দিকে এইটা হলো বাংলাদেশের সমুদ্র সীমা। তো বাংলাদেশ দাবি করছিল যে এইখান থেকে এইটুকু এটা হলো আমাদের সমুদ্র সীমা। তো বাংলাদেশ দাবি করার পরে এইখানে ভারত বলছে যে এই সীমার মধ্যে এতখানি আমাদের, মায়ানমার বলছে এই সীমার মধ্যে এতখানি আমাদের। এটা বলার পরে বাংলাদেশ বলছে তার আমার তো সমুদ্র সীমা থাকতেছে না। দ্যাটস ওয়াই বাংলাদেশ এই দুইটা দেশের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে এবং মিয়ানমারের বিরুদ্ধে 2009 সালে অক্টোবর এবং ডিসেম্বর মাসে যথাক্রমে দুইটা মামলা করে, দুইটা দেশের বিরুদ্ধে দুইটা মামলা করে। এই মামলার মধ্যে প্রথম মামলাটা করে ভারতের বিপক্ষে, সেই মামলাটা করেছিল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ICJ এই আদালতে মামলা করে এবং মিয়ানমারের বিপক্ষে মামলা করে ইটলস, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। ওকে, না ইটলস না, PCA পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশনে মামলা করে ভারতের বিপক্ষে 2009 সালে, মিয়ানমারের বিপক্ষে মামলা করে 2009 সালে ইটলসে। ইটলস হলো ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। এবং এর ফলে কি হয়, এর ফলে মায়ানমারের কাছ থেকে বাংলাদেশ লাভ করে 1,11,631 বর্গ কিলোমিটার সমুদ্র সীমানা। এটা মায়ানমারের কাছ থেকে বাংলাদেশ বিজয় লাভ করে। আর ভারতের কাছ থেকে বাংলাদেশ লাভ করে 19,467 বর্গ কিলোমিটার সমুদ্র সীমানা। এই দুই দেশের কাছ থেকে এতটুকু সমুদ্র সীমানা আমরা লাভ করি। আমাদের মোট সমুদ্র সীমার আয়তন এখনও অপরিবর্তিত আছে। আমাদের মোট সমুদ্র সীমার আয়তন হলো
1,18,813 বর্গ কিলোমিটার। এটা হলো আমাদের মোট সমুদ্র সীমার আয়তন। এটা হলো আমাদের মোট সমুদ্র সীমার আয়তন 1,18,813 বর্গ কিলোমিটার। এই জায়গাটা হলো আমাদের মোট সমুদ্র সীমার আয়তন এবং এর মধ্যে আমরা মায়ানমারের কাছ থেকে লাভ করি ওই ইটলসে মামলা চালিয়ে মায়ানমারের কাছ থেকে পাই 1,11,631 বর্গ কিলোমিটার এবং ভারতের বিরুদ্ধে মামলা চালিয়ে আমরা পাই 19,467 বর্গ কিলোমিটার সমুদ্র সীমানা। তো এই সমুদ্র সীমানাটা হলো আয়তন কতটুকু পেয়েছি। আর একটা হলো সমুদ্র সীমার দৈর্ঘ্য। সমুদ্র সীমার দৈর্ঘ্য জিনিসটা কি একটু বুঝাই বলি যে সমুদ্র সীমার দৈর্ঘ্য জিনিসটা হলো আপনি যদি একেবারে আমাদের যে অফশোর বা আমাদের যেটা সি বিচ আছে যেখানে ভাটায় পানি সর্বনিম্ন বিন্দু পর্যন্ত নামে সেই সর্বনিম্ন বিন্দু থেকে সমুদ্রের নিচের দিকে আসতে থাকেন এর মধ্যে প্রথম 12 নটিক্যাল মাইল জায়গাকে বলা হয় রাজনৈতিক সমুদ্র সীমা। এখানে অন্য দেশের মানুষজন প্রবেশ করতে পারে না। তারপরে আরও যদি 200 নটিক্যাল মাইল পর্যন্ত আসেন এই জায়গাটাকে বলা হয় অর্থনৈতিক সমুদ্র সীমা বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এইখান থেকে একটা দেশ অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে এবং সর্বশেষ যে বিন্দুটা আছে যেখানে সাগরের আমাদের একেবারে ভোগ করার মতো শেষ জায়গাটা এই জায়গাটাকে বলা হয় মহীসোপান বা কন্টিনেন্টাল শেলফ। এই কন্টিনেন্টাল শেলফ থেকে আমরা তেল গ্যাস উত্তোলন করতে পারি, আমরা খনিজ সম্পদ আহরণ করতে পারি, এইটুকু আমাদের অধিকার আছে। আর এটা হলো মূলত সাগরের যে এরকম আস্তে আস্তে ঢাল নেমেছে এই জায়গাটাকে বলা হয় সাগরের মহীসোপান। এটা যেখানে গিয়ে শেষ হয়েছে এই পুরোটাই মহীসোপান। তার মধ্যে প্রথম এতটুকু জায়গা হলো 12 নটিক্যাল মাইল, এই জায়গাটাকে বলা হয় রাজনৈতিক সমুদ্র সীমা। পরবর্তী 200 নটিক্যাল মাইল জায়গাকে বলা হয় অর্থনৈতিক সমুদ্র সীমা এবং টোটাল এই জায়গাটা 354 নটিক্যাল মাইল যাকে বলা হয় আমাদের দেশের মহীসোপান। 354 নটিক্যাল মাইল হলো আমাদের মহীসোপান। এখন আসেন নটিক্যাল মাইল জিনিসটা কি। নটিক্যাল মাইল সাগরের সীমানা মাপার জন্য ব্যবহার করা হয় নটিক্যাল মাইল। নটিক্যাল মাইল মানে 1 নটিক্যাল মাইলে হয় 1.853 কিলোমিটার। 1 নটিক্যাল মাইল সমান সমান 1.853 কিলোমিটার এবং এটা হলো নটিক্যাল মাইলের হিসাব। এইটুকুই আমাদের নটিক্যাল মাইল সম্পর্কে কথাবার্তা এবং সমুদ্র সীমা সম্পর্কে কথাবার্তা। তাহলে সমুদ্র সীমার প্রথম ভাগটাকে বলা হয় রাজনৈতিক সমুদ্র সীমা, দ্বিতীয় ভাগটাকে বলা হয় প্রথম ভাগটা রাজনৈতিক সমুদ্র সীমা, দ্বিতীয় ভাগটাকে বলা হয় অর্থনৈতিক সমুদ্র সীমা বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন, ইংরেজি নাম অর্থনৈতিক সমুদ্র সীমা। আর সর্বশেষ যে ভাগটা আছে এই ভাগটাকে বলা হয় মহীসোপান, ইংরেজিতে বলে কন্টিনেন্টাল শেলফ। এই তিনটা ভাগে বিভক্ত। প্রথমটা হলো রাজনৈতিক সমুদ্র সীমা বা টেরিটোরিয়াল সি, এটা হলো 12 নটিক্যাল মাইল। অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল এবং পরবর্তী আমাদের সর্বশেষ যেটা মহীসোপান এটা 354 নটিক্যাল মাইল। আর আমরা ভারতের বিপক্ষে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন এই একটা আদালতে মামলায় জিতেছি এবং মায়ানমারের বিপক্ষে মামলায় জিতেছি। এইটার পূর্ণরূপটা লিখে রাখেন খাতায়, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি বা ইটলস। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি বা ইটলস। আর জার্মানির হামবুর্গে অবস্থিত এই আদালতটার সদর দপ্তর। জার্মানির হামবুর্গে আছে সদর দপ্তর এবং এদের বিপক্ষে বাংলাদেশ মামলার রায় পায় 2012 সালের 14ই মার্চ। 2012 সালের 14ই মার্চ রায় পায় এবং ফলে 1,11,631 বর্গ কিলোমিটার এই মামলার রায়ে বাংলাদেশ পায়। দ্বিতীয়ত ভারতের বিপক্ষে বাংলাদেশ যে মামলাটা করছিল এই মামলা হয়েছে একটা আদালতে নেদারল্যান্ডসের হেগে হলো এটা সদর দপ্তর এই আদালতটার এবং এই আদালতটার নাম হলো স্থায়ী সালিসি আদালত বা পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, পিসিএ। পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন বা স্থায়ী সালিসি আদালত এরা বাংলাদেশকে 2014 সালের রায় দেয় ভারতের বিপক্ষে। বাংলাদেশ এই রায়ের ফলে জায়গা পায় হলো টোটাল 25,602 বর্গ কিলোমিটার সমুদ্র সীমানা বিরোধপূর্ণ। তার মধ্যে থেকে 19,467 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা বাংলাদেশ এই রায়ের ফলে লাভ করে। 19,467 বর্গ কিলোমিটার সমুদ্র সীমানা এই রায়ের ফলে বাংলাদেশ লাভ করে। এই রায়ের ফলে বাংলাদেশ লাভ করে। তো এখানে দেখেন 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র সীমানা, 1,18,813 বর্গ কিলোমিটার যে সমুদ্র সীমানাটা এই সমুদ্র সীমানাটা হলো এখন বর্তমানে আমাদের রাজনৈতিক সমুদ্র সীমা। আর এছাড়া দেখেন আমাদের ভূখণ্ডগত যে রাজনৈতিক সমুদ্র সীমা এই রাজনৈতিক সমুদ্র সীমা হলো 12 নটিক্যাল মাইল লম্বায়
এরপরে আমাদের অর্থনৈতিক সমুদ্র সীমা বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন 200 নটিক্যাল মাইল অর্থাৎ লম্বায় নিচের দিকে, আর মহীসোপান এটা হলো লম্বায় নিচের দিকে চট্টগ্রাম উপকূল থেকে 354 নটিক্যাল মাইলকে বলা হয় মহীসোপান। তারপরে আসেন বাংলাদেশের ভূপ্রকৃতি, এটা সম্পর্কে বলি। ভূ মানে হলো ভূমি বা মাটি, মাটির প্রকৃতি বা মাটির বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টা ভাগে ভাগ করা যায়, এটাকে বলা হয় বাংলাদেশের ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি অনুযায়ী পুরো বাংলাদেশকে ভাগ করা যায় 3টি ভাগে। ভূপ্রকৃতি অনুযায়ী যে 3টি ভাগে ভাগ করা যায়, এই ভাগগুলো মূলত মাটির বৈশিষ্ট্য, অর্থাৎ কোথাও উঁচু নিচু, কোথাও একেবারে পাহাড়, কোথাও সমতল, এইটার ভিত্তিতে 3টা ভাগ করা হয়েছে পুরো বাংলাদেশকে। এই 3টা ভাগকে বলা হয় ভূপ্রকৃতি বা ভূপ্রকৃতির বৈশিষ্ট্য। এর মধ্যে 1 নম্বরে আছে টারশিয়ারি যুগের পাহাড়। এই টারশিয়ারি যুগ একটা যুগের নাম, অর্থাৎ যে সময় পাহাড়গুলো গড়ে উঠছে এটাকে বলা হয় টারশিয়ারি যুগের পাহাড়। মূলত বাংলাদেশের পাহাড়ি অঞ্চলটাই সবার আগে গড়ে উঠছে। এর মধ্যে 2টা অঞ্চলের পাহাড় আছে, একটা সিলেট বিভাগের পাহাড় আর একটা হলো চট্টগ্রাম বিভাগের পাহাড়। তো তার মধ্যে আবার চট্টগ্রাম বিভাগের পাহাড়গুলো আরাকান বা মায়ানমারের যে পর্বতমালা এইটার সমগোত্রীয়, আর সিলেটের পাহাড়গুলো আবার আকার আকৃতিতে একটু ছোট। চট্টগ্রামের গুলোকে বলা হয় পর্বতমালা, চট্টগ্রাম বিভাগের গুলো, যেখানে সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হলো বিজয় বা তাজিংডং। এটার হলো আপনার 1231 মিটার উচ্চতা। আর এছাড়া চট্টগ্রামের পাহাড়গুলোর গড় উচ্চতা হলো, চট্টগ্রামের যে পাহাড়গুলো এইগুলোর গড় উচ্চতা হলো আপনার 600 মিটার, আর যেগুলো সিলেট অঞ্চলের পাহাড় এইগুলোর গড় উচ্চতা 244 মিটার। তো দেখেন এখানে টারশিয়ারি যুগের পাহাড় 12% এলাকা নিয়ে গঠিত, এবং 12% এলাকার মধ্যে এই পাহাড়গুলো যেগুলো আছে এই পাহাড়গুলো আবার 2টা ভাগে ভাগ করা যায়। একটা হলো সিলেট অঞ্চলের পাহাড়, একটা হলো চট্টগ্রামের পাহাড়। চট্টগ্রামের পাহাড়গুলোকে বলা হয় দক্ষিণ পূর্বাঞ্চলীয় পাহাড়। এই যে আমরা বাংলাদেশের মানচিত্র দেখাইছিলাম, মনে আছে আশা করি, এই মানচিত্রতে নিচের দিক মানে কি, নিচের দিক মানে হলো এটা দক্ষিণ দিক, এবং এই দিকটা আবার এই বরাবর পূর্ব পাশে, এই জন্য এই পাশটাকে বলা হয় দক্ষিণ পূর্বাঞ্চলীয় পাহাড়। আর উপরের যে পাহাড়গুলো, উপরের দিক মানে কি উত্তর দিক, এবং উত্তরে পূর্ব দিকে সরে গেলে হয় কি উত্তর পূর্ব দিক। উত্তর পূর্বের পাহাড় এবং দক্ষিণ পূর্বের পাহাড় এই 2টা ভাগে ভাগ করা হয়েছে এই অঞ্চলের পাহাড়গুলো। এর মধ্যে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলো হলো আরাকান পাহাড়, যেগুলো আছে মায়ানমারের, এটার সমগোত্রীয়, এবং এই পাহাড়গুলো আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়। কোথায় আছে পাহাড়গুলো? খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার, এইখানে এই পাহাড়গুলো অবস্থিত। এছাড়া চট্টগ্রাম জেলায়ও এই পাহাড়গুলো রয়েছে। মোট এখানে জেলা আছে টোটাল হলো আপনার 5টা জেলা। একটার মধ্যে 5টা জেলার মধ্যে আবার 3টা জেলাকে, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, 3টা জেলাকে একত্রে বলা হয় পার্বত্য চট্টগ্রাম। আর এদিকে আছে আমাদের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার, এইখানের পাহাড়গুলোই হলো আমাদের এই পাহাড়গুলো, যার গড় উচ্চতা 610 মিটার, এবং এইখানে এইখানের সর্বোচ্চ স্থান হলো আমাদের ওই পাহাড়টা। তারপরে আসেন উত্তর ও উত্তর পূর্বাঞ্চলীয় পাহাড় সমূহ। উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলো আছে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা অঞ্চলে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা এই অঞ্চলের পাহাড়গুলোকে বলা হয় উত্তর ও উত্তর পূর্বাঞ্চলীয় পাহাড়। এই পাহাড়গুলোর গড় উচ্চতা কত? আমরা একটু আগেই বললাম, এটার গড় উচ্চতা 244 মিটার। এই পাহাড়গুলোর গড় উচ্চতা 244 মিটার। দেখেন বাংলাদেশের যে পাহাড়গুলো সম্পর্কে একটু কথা খাতায় অবশ্যই এটা নোট করে নেবেন আলাদা করে, এখানে পজ করে, যে বাংলাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গ 1 নম্বর পর্বতশৃঙ্গ হলো বিজয় বা তাজিংডং, অবস্থান হলো রুমা, বান্দরবন, এবং এটার উচ্চতা হলো 1231 মিটার। 4500 ফুট হলো উচ্চতা ফুট অনুযায়ী। তারপরে যদি বলি কিউকারাডাং হলো, তারপরে যদি বলি কিউকারাডাং, এটার অবস্থানও বান্দরবনে, এটার উচ্চতা 1230 মিটার বা 433 ফুট। এই ফুটের হিসাব আপনি না পড়লেও কোনো সমস্যা নেই, তবে 1230, 1231 কিউকারাডাং এবং বিজয় বা তাজিংডং এই দুটো অবশ্যই মনে রাখবেন। বিজয় বা তাজিংডং বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। পর্বতশৃঙ্গ কাকে বলে? একটা পাহাড় যখন এরকম চলতে থাকে, এই পাহাড়ের সবচেয়ে উঁচু অংশটাকে বলা হয় সর্বোচ্চ শৃঙ্গ। আর পাহাড় কাকে বলে? এটা হলো পর্বতমালা, এটাকে বলা হয়। পাহাড় কাকে বলে? সোজা উঁচু মাটির ঢিবি যেটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত না, এটাকে বলা হয় পাহাড়। এই যেমন বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম গারো পাহাড়, আর সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো বিজয় বা তাজিংডং। এরপরে আসেন দ্বিতীয় যেটা আছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। তো মধুপুর সম্পর্কে জাস্ট লিখে রাখেন যে মধুপুর গড়ে উঠছে কোথায়। 1 নম্বরে হলো টাঙ্গাইল, 2 নম্বরে হলো ময়মনসিংহের অংশবিশেষ। টাঙ্গাইল ও ময়মনসিংহের অংশবিশেষ নিয়ে গড়ে উঠছে মধুপুর গড়। আর ভাওয়ালের গড় গড়ে উঠছে গাজীপুর জেলায়। আর লালমাই পাহাড় এটা গড়ে উঠছে কোথায়? উত্তর লালমাই পাহাড় গড়ে উঠছে কুমিল্লা জেলায়। আর বরেন্দ্রভূমি কোথায় গড়ে উঠছে? বরেন্দ্রভূমি বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর এই জেলাগুলোতে।
বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর। বগুড়া, রাজশাহী, রংপুর এবং দিনাজপুর এই জেলাটাতে গড়ে উঠেছে আমাদের, এই জেলাগুলোতে গড়ে উঠেছে বরেন্দ্র ভূমি। দুইটা ভূমিরূপ গেল। 3 নম্বর ভূমিরূপ, 1 নম্বর ভূমিরূপ ছিল টারশিয়ারি যুগের পাহাড়, 2 নম্বর ভূমিরূপ ছিল প্লাইস্টোসিন যুগের সোপান এবং 3 নম্বর ভূমিরূপ হলো আপনার এখানে 3 নম্বর ভূমিরূপ যেটা, এটার নাম হলো সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। প্লাবন সমভূমি মানে কি? প্লাবন বা জোয়ার ভাটায় যে পানি ওঠে, এই পানির সাথে যে পলিমাটি আসে, এই পলিমাটি জমে জমে যে একটা অঞ্চল সৃষ্টি হয়েছে, এই অঞ্চল এটা হলো আবার সমতল হয়, এই জন্য এটাকে বলা হয় সমভূমি। তা আগের যে ভূমিরূপটা ছিল ওইটায় একটু লিখে রাখবেন যে এইটা হলো বাংলাদেশের মোট ভূমিরূপের 8%, পাহাড়ি এলাকা 12%, আর সাম্প্রতিককালের যেটা সেই প্লাইস্টোসিন কালের যে সোপান, এই সোপান হলো 8% আর 12% পাহাড়ি এলাকা, এই 20% আর বাকি 80% এলাকা জুড়ে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অবস্থিত। আর এই প্লাবন সমভূমিটা 1,24,266 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এবং এইটা মূলত বাংলাদেশের নিচের দিক, অর্থাৎ বাংলাদেশের ঠিক মাঝখান থেকে ঢাকা, ফরিদপুর, এরপরে কুষ্টিয়া, এরপরে হলো আমাদের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, এছাড়া এই দিকের যে অঞ্চলগুলো আছে এই অঞ্চলগুলো হলো সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এরা মূলত উপকূলীয় অঞ্চল পর্যন্ত এসে শেষ হয়েছে। আর বাংলাদেশের উপকূলীয় জেলা বলা হয়, টোটাল 19টা জেলাকে বলা হয় উপকূলীয় জেলা, যেটা সমুদ্রের একেবারে পারে অথবা সমুদ্রের পাড় থেকে কাছাকাছি, এদেরকে বলা হয় উপকূলীয় জেলা। আর একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন জেলা হলো 5টি, সাতক্ষীরা, বাগেরহাট এবং খুলনা, এছাড়া আছে বরগুনা ও পটুয়াখালীতে অংশবিশেষ। এই মোট 5টা জেলাকে বলা হয় সুন্দরবন সংলগ্ন জেলা। তো এরপরে আমরা যে জিনিসটা নিয়ে পড়বো সেটা হলো বাংলাদেশের আবহাওয়া জলবায়ু। আবহাওয়া জলবায়ু সম্পর্কে যদি বলি, বাংলাদেশের আবহাওয়া কেমন, জলবায়ু কেমন, এখান থেকে বেশ অনেকগুলো প্রশ্ন আসে। যেমন আবহাওয়ার উপাদান হলো কোন স্থানের বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ, তাপ, চাপ, বায়ু প্রবাহ, এই যে জিনিসগুলো, এইগুলোর সমষ্টিকে বলা হয় একটা স্থানের আবহাওয়া। এবং কোন স্থানের আবহাওয়ার 30 থেকে 40 বছরের গড়কে বলা হয় জলবায়ু। এইটা হলো আবহাওয়া এবং জলবায়ুর সংজ্ঞা বা পার্থক্য। তো এটা সম্পর্কে অলরেডি চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে গেছে, প্রাইমারি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন আসছে, অন্য চাকরির পরীক্ষায় প্রশ্ন আসছে, আপনাদের নিবন্ধনে প্রশ্ন আসছে। তো আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে লিখবেন যে আবহাওয়ার উপাদান কোন স্থানের তাপ, চাপ, শৈত্যপ্রবাহ, কোন স্থানের তাপ, চাপ, শৈত্যপ্রবাহ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, কোন স্থানের তাপ, চাপ, শৈত্যপ্রবাহ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, তাপ, চাপ, শৈত্যপ্রবাহ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, এই জিনিসগুলোর সমষ্টিকে বলা হয় ওই স্থানের আবহাওয়া। কোন স্থানের তাপ, চাপ, শৈত্যপ্রবাহ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, এইটাকে বলা হয় ওই স্থানের আবহাওয়া। এবং এই আবহাওয়ার 30 থেকে 40 বছরের গড়কে বলা হয় জলবায়ু। আবহাওয়ার 30 থেকে 40 বছরের গড়কে বলা হয় জলবায়ু। আবহাওয়ার 30 থেকে 40 বছরের গড়, এটাকে বলা হয় জলবায়ু। এখন এইখানে প্রশ্ন আসে বাংলাদেশের আবহাওয়া কেমন এবং বাংলাদেশের জলবায়ু কেমন। তো বাংলাদেশের আবহাওয়া সম্পর্কে যদি বলি, বাংলাদেশের আবহাওয়া হলো নাতিশীতোষ্ণ, অর্থাৎ এইখানে না বেশি শীত, না বেশি উষ্ণতা, না বেশি গরম। অর্থাৎ যেমন ধরেন যুক্তরাষ্ট্রের একটা জায়গা আছে ডেথ ভ্যালি, এইখানে পৃথিবীর সবচেয়ে বেশি তাপমাত্রা 54 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ ওঠে। আর বাংলাদেশে সর্বোচ্চ উঠছে 43, তাতেই মানুষের মাথা খারাপ। আবার ধরেন যদি শীতের কথা বলি, বাংলাদেশের শীতে সর্বনিম্ন টেম্পারেচার হয় 2 ডিগ্রি, এ যাবৎ রেকর্ড হয়েছে রংপুরে। আর পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান যেটা আছে রাশিয়ার ভরখানস্ক, এইখানের তাপমাত্রা নামে -79 ডিগ্রি সেলসিয়াসে। আপনাদের বাসার ফ্রিজে মাছ মাংস যে বরফ হয়ে জমে থাকে ওইটা হলো 20 ডিগ্রি বা 25 ডিগ্রি, -20 ডিগ্রি বা -25 ডিগ্রি। তার রাশিয়ার ভরখানস্কের তাপমাত্রা নামে -79 ডিগ্রিতে। তো সেই হিসাবে বাংলাদেশের টেম্পারেচার না বেশি শীত, না বেশি উষ্ণ, এটা হলো বাংলাদেশের আবহাওয়ার বৈশিষ্ট্য। আর জলবায়ু হলো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, অর্থাৎ আমরা ক্রান্তীয় অঞ্চলে, কর্কট ক্রান্তীয় অঞ্চলে, এই জন্য এটাকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল। আর বাংলাদেশের যে জলবায়ু, এটাকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু লিখছেন, এটাকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু মানে হলো ক্রান্তীয় অঞ্চলে এবং মৌসুমের, অর্থাৎ হাওয়া পরিবর্তনের সাথে সাথে দক্ষিণা হাওয়া, এটার সাথে বসন্ত আসে, উত্তরা বাতাস, এটার সাথে শীত আসে। এই হাওয়া পরিবর্তনের সাথে সাথে এখানে জলবায়ু পরিবর্তন হয়। তারপরে আসেন এখানে যেটার কথা বলবো
সেটা হলো আপনার বৃষ্টিপাত সম্পর্কে। বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত কত? 203 সেন্টিমিটার। এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? 203 সেন্টিমিটার। সর্বোচ্চ গড় বৃষ্টিপাত 388 সেন্টিমিটার। এই দুইটা কথা মনে রাখবেন। আর বাংলাদেশের সর্বোচ্চ সর্বনিম্ন এগুলো একটাও মনে রাখার দরকার নাই। বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেট অঞ্চলে। অঞ্চল হিসেবে সিলেটে এবং স্থান হিসেবে সিলেটের লালখান, এখানে বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। আর নাটোরের লালপুর, এইখানে বাংলাদেশের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় এবং এটা বাংলাদেশের একটা উষ্ণতম অঞ্চল। আর এখানে আরো কিছু কথাবার্তা আছে, এগুলো আপনারা জাস্ট দেখলে দেখতে পারেন যে মোট বৃষ্টিপাতের 1/5 হয় গ্রীষ্মকালে, 4/5 হয় বর্ষাকালে এবং প্রচুর বৃষ্টিপাত হয় দক্ষিণ পশ্চিমী মৌসুমী জলবায়ুর প্রভাবে। বাংলাদেশে বর্ষাকাল হলো জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত, জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস। আর বর্ষাকালে গড় তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। এক বছরের মোট বৃষ্টিপাতের বর্ষাকালে হয় 80 ডিগ্রি সেলসিয়াস, মানে 80%। তারপরে আসেন শীতকাল। বাংলাদেশের শীতকাল হলো নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, আর শীতলতম মাস হলো জানুয়ারি। এছাড়া বাংলাদেশের উষ্ণতম মাস হলো এপ্রিল মাস। এটা সম্পর্কে একটা টেবিল আমরা দেখাবো একটু পরে। আর গ্রীষ্মকাল যেটা মার্চ মাস থেকে মে মাস, উষ্ণতম মাস হলো এপ্রিল মাস। মার্চ থেকে মে মাস হলো গ্রীষ্মকাল, আর নভেম্বর থেকে ফেব্রুয়ারি হলো শীতকাল। এর মধ্যে শীতলতম মাস হলো জানুয়ারি, আর এর মধ্যে উষ্ণতম মাস হলো এপ্রিল মাস। এই সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি 34 ডিগ্রি পর্যন্ত, আর সর্বোচ্চ তাপমাত্রা 17 ডিগ্রি থেকে 29 ডিগ্রি পর্যন্ত। এটা হলো আমাদের শীতকালের তাপমাত্রা, 17 থেকে 29 ডিগ্রি, আর 21 থেকে 34 ডিগ্রি এটা হলো গ্রীষ্মকালের তাপমাত্রা। এখান থেকে আরেকটা প্রশ্ন হলো কালবৈশাখী ঝড় হয় কখন? কালবৈশাখী ঝড় হয় বৈশাখ মাসে। তো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, মূলত এই 3টা মাসকে কালবৈশাখী ঝড়ের মাস হিসেবে দেখা হয়। তবে বইপত্রের হিসেব অনুযায়ী কালবৈশাখী ঝড় হয় প্রাক মৌসুমী বায়ু ঋতুতে। প্রাক মৌসুমী বায়ু ঋতুতে হয় কালবৈশাখী ঝড়, এবং কালবৈশাখী ঝড়ের মাসটা বৈশাখ জ্যৈষ্ঠ মাস। এবং আমাদের বৈশাখ জ্যৈষ্ঠ লিখছে বাংলাপিডিয়া, আর ষষ্ঠ শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইয়ে লিখছে চৈত্র বৈশাখ মাসে হয় কালবৈশাখীর ঝড়। অ্যাকচুয়ালি বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই ঝড়টা বেশি হয়, কালবৈশাখীর ঝড়টা। তবে চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ 3টা মাসই আমরা ধরতে পারি কালবৈশাখীর ঝড় হওয়ার সময় হিসেবে। এছাড়া বাংলাদেশের উষ্ণতম স্থান এবং শীতলতম স্থান যদি বলি, উষ্ণতম স্থান নাটোরের লালপুর, এবং উষ্ণতম জেলা হলো রাজশাহী জেলা, উষ্ণতম মাস হলো এপ্রিল মাস। এরপরে যদি আমরা বলি বাংলাদেশের শীতলতম যে জায়গা, এটা সম্পর্কে, বাংলাদেশের শীতলতম স্থান হলো শ্রীমঙ্গল মৌলভীবাজার, শীতলতম জেলা হলো সিলেট, এবং শীতলতম মাস হলো জানুয়ারি মাস। শীতলতম মাস হলো জানুয়ারি মাস, শীতলতম আহ জেলা হলো সিলেট জেলা, এবং শীতলতম স্থান হলো শ্রীমঙ্গল মৌলভীবাজার। এই 3টা সম্পর্কে দেখবেন। এরপরে আসে বাংলাদেশের সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে বড় রাত। বড়দিন এটা হলো আপনার উত্তর গোলার্ধে। উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন কবে? উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন 21শে জুন। উত্তর গোলার্ধ মানে পৃথিবীর উত্তর পাশ। এই পৃথিবীর উত্তর পাশকে বলা হয় উত্তর গোলার্ধ, আর দক্ষিণের শেষ মাথাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। গোলার্ধটা শুরু হয় 66.5 ডিগ্রি অক্ষরেখা থেকে। গোলার্ধ শুরু হয় 66.5 ডিগ্রি অক্ষরেখা থেকে। এর মধ্যে উত্তর দিকের অক্ষরেখা হলো 66.5 ডিগ্রি উত্তর, নিচের দিকে হলো 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। এই উত্তর অক্ষরেখায় সবচেয়ে বড় দিন, অর্থাৎ এইখানে সূর্যের আলো সবচেয়ে বেশি সময় পড়ে 21 জুন। এবং দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন হলো 22 ডিসেম্বর। দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন হলো, এটা ছোট দিন না, এটাও বড় দিন লিখবেন। এই বড় দিনটা কোথার? এই বড় দিনটা হলো উত্তর গোলার্ধেরটা আগে গেছে, এটা হলো দক্ষিণ গোলার্ধের। দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন, এটা এইটা পুরাটাই কেটে লিখবেন। এটা থাকলে আপনি বুঝতে পারবেন না কিছুই, প্যাচ লেগে যাবে। শুধু এইটা আগে মাথায় রাখেন, 21 জুন উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন, এবং 22 ডিসেম্বর এই দিন হলো দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন। 22 ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন। যেই গোলার্ধে দিন বড় ওই গোলার্ধে রাত ছোট। অর্থাৎ এখন যদি আমাদের সন্ধ্যা হয় 7টায় আজান দেয় মাগরিবের, হয় না এরকম? মাঝে মাঝে 5টায় মাগরিবের আজান দেয় শীতকালে, আবার গরমকালে কখনো কখনো 7টায় মাগরিবের আজান দেয়। তো যখন 7টায় মাগরিবের আজান দেয় 2 ঘন্টা দিন বড় হয়ে গেল। 2 ঘন্টা দিন বড় হলে কি হবে? দিন তো আর 26 ঘন্টা হবে না, বরঞ্চ ওই 2 ঘন্টা রাত থেকে কমে যাবে। যখন দিন 14 ঘন্টা হয়, রাত তখন হয় 10 ঘন্টা। তো এই যে দিন বড় হওয়ার ব্যাপারটা, যেই গোলার্ধের দিন বড় হয় ওই গোলার্ধেই রাতও ছোট হয়। আবার যেই গোলার্ধে দিন বড় হয় সেই গোলার্ধে রাত ছোট হয়। আর যেই গোলার্ধের দিন বড় এটার অপোজিট গোলার্ধে হলো রাত বড়। অর্থাৎ এইখানের সবচেয়ে বড় দিন
যে দিন, ওই দিন হলো আমাদের দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় রাত। ওই পাশে পৃথিবীর এই মাথায় যখন সবচেয়ে বড় দিন চলে, পৃথিবীর এই মাথায় তখন সবচেয়ে ছোট দিন চলে এইদিকের দেশগুলোতে আর এইদিকের দেশগুলোতে। আর মাঝখানের যে দেশগুলো আছে, নিরক্ষীয় দেশ বা নিরক্ষরেখার দেশসমূহ, এই দেশগুলোতে দিন রাত্রি সবসময় সমান, অর্থাৎ 24 ঘন্টা। আর এছাড়া আর একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় একটা তারিখে পুরো পৃথিবীর সব জায়গায়। একটা হলো 21শে মার্চ, আর একটা তারিখে 23 সেপ্টেম্বর। অর্থাৎ 21 মার্চ ও 23 সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান। আর হলো 21শে জুন উত্তর গোলার্ধের বড়দিন, 22 ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন। এটা হলো বড়দিন এবং ছোট দিন সম্পর্কে কথা। তারপর আসেন বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র, এটা সম্পর্কে যদি বলি, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ইংরেজি নাম বাংলাদেশ মেটেওরোলজিক্যাল ডিপার্টমেন্ট বা বিএমডি। আবহাওয়া অধিদপ্তর যেটা আছে এটা আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর যেটা আছে এটা আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এবং আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র আছে দুইটি আঞ্চলিক কেন্দ্রের মধ্যে একটার নাম হলো স্টর্ম ওয়ার্মিং সেন্টার ঢাকা, আর একটা হলো মেটেওরোলজিক্যাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল সেন্টার চিটাগাং। একটা হলো ঢাকার, একটা হলো চট্টগ্রামের আবহাওয়া কেন্দ্র। এরপরে যদি আমরা বলি বাংলাদেশের যে আবহাওয়া গবেষণা বা দুর্যোগ পূর্বাভাস কেন্দ্র, একটা মাত্র দুর্যোগ পূর্বাভাস কেন্দ্র আছে, নাম হলো স্পারসো। স্পারসো এর পূর্ণরূপ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। এই স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় 1980 সালে। এটা আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এবং এটার প্রধান কার্যালয় বা সদর দপ্তর হলো আগারগাঁও, ঢাকা। এর কাজ হলো মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন। আর এটার বাংলা অর্থ হলো স্পেস রিসার্চ, মহাকাশ গবেষণা অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। রিমোট সেন্সিং মানে হলো দূর অনুধাবন, অর্থাৎ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র। এটাই হলো স্পারসো। তারপরে নেক্সট আসেন ভূ উপগ্রহ কেন্দ্র। এটা সম্পর্কে যদি বলি, বাংলাদেশে 4টি ভূ উপগ্রহ কেন্দ্র আছে। ভূ উপগ্রহ কেন্দ্র হলো যেখান থেকে কৃত্রিম স্যাটেলাইট নিয়ন্ত্রণ করা হয়। প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র সৃষ্টি হয় বাংলাদেশে বেতবুনিয়া, রাঙামাটি 1975 সালে। তালিবাবাদ কেন্দ্র এটা তৈরি হয় গাজীপুরে 1982 সালে। দ্বিতীয় ভূ উপগ্রহ কেন্দ্র গাজীপুরে তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্র। আরেকটা হলো মহাখালী কেন্দ্র। মহাখালী কেন্দ্রটা তৈরি হয় 1995 সালে ঢাকাতে। ঢাকার মহাখালীতে, একটা 82 সালে, একটা 95 সালে, আর প্রথমটা 1975 সালে। এরপরে সিলেট কৃত্রিম ভূ উপগ্রহ কেন্দ্র তৈরি হয় 1997 সালে। এটাই বাংলাদেশের সর্বশেষ ভূ উপগ্রহ কেন্দ্র। ভূ উপগ্রহ মানে যেখান থেকে উপগ্রহ বা কৃত্রিম উপগ্রহ নিয়ন্ত্রণ করা হয়। এটা আছে বাংলাদেশে মোট 4টি। তারপরে দেখেন গ্রিন হাউস এফেক্ট কাকে বলে। গ্রিন হাউস এফেক্ট হলো যখন পৃথিবীর বায়ুমণ্ডল একটা কাচের ঘর। গ্রিন হাউস কাকে বলে? গ্রিন হাউস হলো একটা কাচের ঘর। শীত প্রধান দেশগুলো, যেখানে বললাম যে তাপমাত্রা অনেক কম, ওইসব দেশে গাছপালা লাগালে মরে যাবে। ছোট ছোট গাছপালার তো আর অত সহ্য ক্ষমতা নেই। এই জন্য ছোট গাছপালা লাগানো হয় আপনার কাচের তৈরি ঘরে। এই ঘরের বিশেষত্ব হলো এইখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে, কিন্তু প্রবেশ করলেও সূর্যের আলোর ফলে যে তাপটা আসে, এই তাপটা প্রবেশ করে কিন্তু বেরিয়ে যেতে পারে না। তাপটা কাচের ঘরে আটকা পড়ে। যখন আটকা পড়ে তখন ওই ঘরটা রাতের বেলায়ও গরম থাকে, ওইখানে বরফ আর জমে না। ফলে গাছপালা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে। এই যে সিস্টেমটা উত্তর গোলার্ধের দেশগুলোতে ব্যবহার করা হয়, এই ঘরটাকে বলা হয় গ্রিন হাউস বা সবুজ ঘর। এটা মূলত একটা কাচের ঘরকে নির্দেশ করে। এখন আমাদের পৃথিবীতে এরকম একটা এফেক্ট পড়ে, সেটা হলো পৃথিবীর বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলোর মধ্যে একটা গ্যাস হলো কার্বন গ্যাস। এই কার্বন গ্যাসের বিশেষত্ব হলো কার্বন তাপমাত্রা ধরে রাখতে সহায়তা করে। কার্বনের মাত্রা হলো, কার্বন বলতে কার্বন ডাই অক্সাইড যেটা আছে, এটা সবচেয়ে প্রধান কালপ্রিট। এটার মাত্রা হলো 0.03%। বায়ুমণ্ডলে টোটাল যা উপাদান আছে 100%-এর মধ্যে 0.03% হলো এই কার্বন ডাই অক্সাইড। এখন কার্বন ডাই অক্সাইড যদি বায়ুমণ্ডলে না থাকে তাহলে তাপ পৃথিবীতে আটকাবে না, পৃথিবী ঠান্ডা হয়ে যাবে, রাতের বেলা মানুষ মরে যাবে। এই জন্য এটার দরকার আছে, বাট এই যতটুকু মাত্রা আছে ততটুকুই দরকার, এর চেয়ে বেশি দরকার না। এর চেয়ে বেশি হলে কি হবে? অনেক পরিমাণ তাপ আটকা পড়বে, এবং অনেক পরিমাণ তাপ আটকা পড়লে রাতের বেলায় এইখানের আবহাওয়া অনেক গরম থাকবে এবং দিনে আরো বেশি গরম হবে, উষ্ণতা বাড়বে। বাড়লে কি হবে? এই কাচের ঘরের যে এফেক্ট, এটাও যেরকম তাপ আটকায় রাখে, এই কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে পৃথিবীর তাপমাত্রাও সেরকম, যে তাপমাত্রা দিনে ঢুকবে এই তাপমাত্রা রাতে বেরিয়ে যেতে পারবে না, অর্থাৎ পৃথিবী গরম হয়ে উঠবে। এবং পৃথিবী গরম হলে কি হবে? পৃথিবীর মেরু অঞ্চলে যে বরফের বড় বড় আইসবার্গ জমা আছে, এইগুলো গলে যাবে। গললে কি হবে? সমুদ্রে এগুলো আস্তে আস্তে নামবে। ফলে সমুদ্রের যে লেভেল আছে বর্তমানে, এই লেভেলটা থেকে
উপরে উঠে যাবে পানির মাত্রা, অর্থাৎ পানি বেড়ে যাবে। পানি বাড়লে কি হবে, এইদিকে যেগুলো সমুদ্রের একেবারে তীরবর্তী দেশ ওরা এই পানি বাড়লে এর নিচে ডুবে যাবে। এই এফেক্টটাকে বলা হয় গ্রিন হাউস এফেক্ট। নিম্নভূমি নিমজ্জিত হবে। আর এই পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বাঁচার জন্য কার্বন নিঃসরণ কমাইতে হবে। এরপর আসেন বাংলাদেশের জাতীয় বিষয়গুলি, একটা হলো জাতীয় প্রতীক, একটা হলো রাষ্ট্রীয় মনোগ্রাম। জাতীয় প্রতীকের ডিজাইনার, প্রতীকে আছে ক কামরুল হাসান। প্রতীকে ক মানে হলো কামরুল হাসান, উনি হলো বাংলাদেশের জাতীয় পতাকার এবং প্রতীকের ডিজাইনার। আর রাষ্ট্রীয় মনোগ্রামে আছে ন, এটার ডিজাইনার হলো এ এন সাহা। মনোগ্রামে আছে ন, এটার ডিজাইনার হলো এ এন সাহা। রাষ্ট্রীয় মনোগ্রাম ডিজাইনার এ এন সাহা, এখানে আছে ন। এরপর আসেন বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কি, উত্তর কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় প্রতীক উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। জাতীয় প্রতীক হলো, অর্থাৎ এই যে মাঝখানে এরকম শাপলা ফুল আছে, এই পানিতে ভাসমান শাপলা ফুল, আর এইটার দুই পাশে ধানের শীষ, এবং এটার দুই পাশে আছে হলো ধানের শীষ, দুই পাশে আছে ধানের শীষ, এবং তার শীর্ষ দেশে পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটা পাতা এরকম দেওয়া আছে। আর নিচে আছে দুই দুই চারটা তারকা দুই পাশে। এই চার তারকা নির্দেশ করে বাংলাদেশের সংবিধানের চার মূলনীতিকে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, এই চার মূলনীতিকে নির্দেশ করে। এটা হলো রাষ্ট্রীয় প্রতীক। আর রাষ্ট্রীয় মনোগ্রাম যেটা, সেটা হলো এরকম একটা বৃত্ত, এই বৃত্তের মাঝখানে আছে বাংলাদেশের মানচিত্র, মানচিত্রের দুই পাশে আছে দুই দুই চার তারকা, এবং উপরে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এবং নিচে লেখা আছে সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, নিচে লেখা আছে সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটা সম্পর্কে লিখবেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটা সম্পর্কে লিখবেন যে এই সরকার, মানে এইটা হলো রাষ্ট্রের মনোগ্রাম। এটার ডিজাইনার হলেন এই এ এন সাহা। এটা হলো মনোগ্রাম, ওইটা হলো প্রতীক। তারপরে যেটা সম্পর্কে বলবো যে রাষ্ট্রীয় মনোগ্রামে কি আছে, লাল রঙের বৃত্তের মাঝখানে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র, এবং বৃত্তের উপরের দিকে লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, নিচে লেখা সরকার, এবং দুই দুই চারটা তারকা আছে যেটা রাষ্ট্রের চার মূলনীতিকে নির্দেশ করে। জাতীয় পতাকা বাংলাদেশের যেটা, এটা ডিজাইনার দুইজন। প্রথম হলো শিবনারায়ণ দাস, মানচিত্রওয়ালা একটা জাতীয় পতাকা ডিজাইন করেছিলেন। আর পরবর্তীতে মানচিত্র ছাড়া জাতীয় পতাকা ডিজাইন করেন আমাদের কামরুল হাসান। এবং জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় 2রা মার্চ। আসম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে 2রা মার্চ প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন, এবং আনুষ্ঠানিকভাবে প্রথম উত্তোলন করেন বঙ্গবন্ধু 23 মার্চ 1971। বাংলাদেশের জাতীয় পতাকা থেকে মানচিত্র বাদ দেওয়া সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয় কবে? অর্থাৎ আগে তো মানচিত্র ছিল, পরে এটা বাদ দিয়ে দেওয়া হয় 4 জানুয়ারি 1972। জাতীয় পতাকা থেকে মানচিত্র বাদ দেওয়া হয়। বর্তমান জাতীয় পতাকাটা গৃহীত হয় 17 জানুয়ারি 1972। এই দিন অফিসিয়ালি আমাদের এই জাতীয় পতাকা গৃহীত হয়। জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে? উত্তর হলো 2রা মার্চ 1971। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলার একটা ছাত্র সভায় জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয়। নেক্সট আসেন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন প্রথম কে করেন? ডাকসু ভিপি আ.স.ম আব্দুর রব। জাতীয় পতাকা উত্তোলন দিবস 2রা মার্চ, এবং জাতীয় পতাকা অর্ধনমিত থাকে দুইটা দিবসে, একটা হলো 21শে ফেব্রুয়ারি, আর একটা হলো জাতীয় শোক দিবস 15ই আগস্ট। কিন্তু এটা রিসেন্টলি বাতিল হয়ে গেছে। সরকার কর্তৃক প্রজ্ঞাপিত অন্য যে কোনো শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এরপরে আসেন জাতীয় সঙ্গীত সম্পর্কে যদি বলি, জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় সঙ্গীত যেটা, এটা রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। আমার সোনার বাংলা কবিতা, এটা মূলত একটা কবিতা, আমার সোনার বাংলা। এটা গীতবিতানের স্বরবিতান অংশ থেকে নেওয়া একটা কবিতা। গীতবিতান কাব্যগ্রন্থের স্বরবিতান অংশে এই কবিতাটা আছে। কবিতাটার মোট লাইন হলো 25টা। এই 25টা লাইনের মধ্যে প্রথম 10 লাইন নেওয়া হয়েছে আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে, এবং এইখান থেকে প্রথম 4 লাইন বা প্রথম 4 চরণ বাজানো হয় যন্ত্র সঙ্গীত হিসেবে। যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে যে জাতীয় সঙ্গীত বাজানো হয় যন্ত্র সঙ্গীত হিসেবে, এটার প্রথম 4 লাইন বাজানো হয়। জাতীয় সঙ্গীত হিসেবে এটাকে গ্রহণ করা হয় 3রা মার্চ 1971। 3রা মার্চ হইতে এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। আর জাতীয় সঙ্গীতের প্রথম ইংরেজি অনুবাদ করেন কে? উত্তর হলো সৈয়দ আলী হাসান। উনি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রথম অনুবাদ করেন। এবং জাতীয় সঙ্গীত হলো বাউল সুরে রচিত একটা গান, বাউল সুরে রচিত একটা গান, গগন হরকরার সুরে সুর করা। এবং জাতীয় সঙ্গীতটা রচনা করা হয়েছিল 1905 সালে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে।
রণসঙ্গীত বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এবং রণসঙ্গীত প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় সেটার নাম হলো শিখা পত্রিকা। 1335 সালে শিখা পত্রিকায় বাংলাদেশের এই রণসঙ্গীত প্রকাশিত হয়, এবং এইটা প্রকাশিত হয়েছিল নতুনের গান এই নামে। এবং প্রথম 21 চরণ রণসঙ্গীতের এটা বাজানো হয় যন্ত্রসঙ্গীত হিসেবে। জাতীয় বন ও জাতীয় চিড়িয়াখানা, জাতীয় বন সুন্দরবন, যেটা বিশ্ব ঐতিহ্যে 798তম। এছাড়া পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, ইউনেস্কো এই সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে 6 ডিসেম্বর 1997। 6 ডিসেম্বর 1997। এছাড়া দেখেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ওনাকে কলকাতা থেকে স্থায়ীভাবে ঢাকায় নিয়ে আসা হয় 24 মে 1972। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে আসা হয় 24 মে 1972, এবং কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা প্রদান করা হয় 24 মে 1972 ওই দিনেই। কিন্তু এটা নিয়ে একটু মতবিরোধ আছে। তারপরে দেখেন যেটা আছে, জাতীয় কবিকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় কবে? জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নাগরিকত্ব দেওয়া হয় 1976 সালে বাংলাদেশী নাগরিক হিসেবে। এছাড়া তিনি মারা যান হলো 29 আগস্ট 1976। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডি.লিট বা সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয় 1974 সালের 9 ডিসেম্বর। 1974 সালের 9 ডিসেম্বর। জাতীয় জাদুঘর, এটার অবস্থান কোথায়? উত্তর শাহবাগ, ঢাকা। এখানে আছে বাংলাদেশের জাতীয় জাদুঘর। এই জাতীয় জাদুঘরের পূর্ব নাম ছিল ঢাকা জাদুঘর, যেটা প্রতিষ্ঠিত হয় 1913 সালে। ঢাকা জাদুঘর প্রতিষ্ঠিত হয় 20 মার্চ 1913। নাম হলো ঢাকা জাদুঘর। আর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় 7 আগস্ট 1913। অর্থাৎ বাংলাদেশের প্রথম যেটা জাদুঘর, জাতীয় জাদুঘর শাহবাগ ঢাকা, এটা প্রথমে উদ্বোধন করা হয় 1913 সালে, এবং এই জাদুঘরের নাম পরিবর্তন করে জাতীয় জাদুঘর রাখা হয় 1983 সালের 20 সেপ্টেম্বর। এবং জাতীয় জাদুঘরের স্থপতি হলো মোস্তফা কামাল। জাতীয় জাদুঘরের স্থপতি হলেন মোস্তফা কামাল। তারপরেরটা যদি বলি, জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত সাভারের নবীনগর, এবং জাতীয় স্মৃতিসৌধ স্থাপন করা হয় 1972 সালে। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, স্থপতি বা এটার নির্মাতা ছিলেন সৈয়দ মাইনুল হোসেন। এবং এই জাতীয় স্মৃতিসৌধের 7টি ফলক আছে। 7টি ফলক সহ এটার মোট উচ্চতা হলো 150 ফুট বা 45 মিটার। 7টি ফলক মূলত আমাদের 1952 থেকে 71 পর্যন্ত যে স্বাধীনতা সংগ্রামের 7টা ধাপ আছে, এই 7টা পর্যায়কে নির্দেশ করে। অর্থাৎ 52 সালের ভাষা আন্দোলন, 54 সালের নির্বাচন, এরপরে আমাদের কি বলে এটাকে 62 সালের ছাত্র আন্দোলন, 66 সালের 6 দফা আন্দোলন, 68 সালের আগরতলা ষড়যন্ত্র মামলা, 69 সালের গণ অভ্যুত্থান। হ্যাঁ, এরপরে আমার 69 না, সরি, এরপরে এই যে 68 না, 69 সালের গণ অভ্যুত্থান, এরপরে 70 সালের নির্বাচন, এরপর 71 সালের যে আমাদের আছে, 71 সালের আমাদের যে মুক্তিযুদ্ধ বা মহান স্বাধীনতা যুদ্ধ। এই 7টা ঘটনার জন্য 7টা ফলক জাতীয় স্মৃতিসৌধে রাখা হয়েছে। তারপরে দেখেন আমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে আরেকটা জিনিস সম্পর্কে একটু লিখবেন, সেটা হলো আমাদের লেকচার শিটের মধ্যে বেশ সুন্দরভাবে এই বিষয়টা দেয়া আছে। তারপরে আমি বলে দিচ্ছি, সেটা হলো বাংলাদেশের নদ নদী। সেটা হলো বাংলাদেশের নদ নদী। বাংলাদেশের নদ নদী সম্পর্কে অবশ্যই বেশ ভালোভাবে এটা বুঝতে হবে। নদ নদী নিয়ে যদি একটা কথা বলি, দু একটা কথা বলি, তারপরে আমরা বিদায় নেব। নদ নদী বলতে বাংলাদেশের যে মানচিত্র, এই মানচিত্রে বাংলাদেশের বাংলাদেশের যে মানচিত্র, এই মানচিত্রের মধ্যে একটা জিনিস লিখবেন, সেটা হলো বাংলাদেশের মানচিত্রের মধ্যে আপনার উত্তর যে অঞ্চলটা, এই অঞ্চলটা থেকে একটা নদী আসছে, এইখান থেকে একটা নদী আসছে, এইখান থেকে, ওই নদীগুলো সম্পর্কে আমরা একটু লিখবো। এটা একটু কেমন মেরে মেরে মরা মরা দেখা যাচ্ছে, আর একটু ভারী হৃষ্টপুষ্ট আঁকি। দেখেন তো, প্রথমে বাংলাদেশে যে নদীটা আসছে পদ্মা নদী। নদী সম্পর্কে কি কি পড়তে হয় এবং কিভাবে পড়বেন লেকচার শিটে দেয়া আছে, কিন্তু আমি আগে দেখাই দেই। পদ্মা নদীটা মূলত পদ্মা নামে আসে নাই, এটা আসছে গঙ্গা নামে। এবং গঙ্গা, এই নদীটা সৃষ্টি হয়েছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। নেপালের যে অংশটা আছে ওইখান থেকে আসা গঙ্গোত্রী হিমবাহ, এই গঙ্গোত্রী হিমবাহ থেকে সৃষ্টি হয়ে গঙ্গা নামে বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে প্রবেশ করছে।
বাংলাদেশে চাঁপাই নবাবগঞ্জ জেলা দিয়ে প্রবেশ করেছে আমাদের এই পদ্মা নদী। এরপরে বাংলাদেশের দ্বিতীয় যে নদীটা আছে এই নদীটার নাম হলো ব্রহ্মপুত্র। এইটার সৃষ্টি হয়েছে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে। তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর মানেই হলো হ্রদ। তো মানস সরোবর থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশে কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করে একটা নদী, এই নদীটার নাম হলো ব্রহ্মপুত্র। এটা চীনের নাম হলো ইয়ারলং সাংপো। এই ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করে কুড়িগ্রাম জেলা দিয়ে এবং প্রবেশ করার পরে এটা মূলত প্রথমে গিয়েছিল এই দিকে, আর পরবর্তীতে 1978 সালে একটা বন্যা হয়। 1978 না, 1787 সালে একটা ভয়াবহ ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের ফলে নদীটার গতিপথ এই দিকে নতুন আর একটা শাখা সৃষ্টি করে। এই শাখাটার নাম হলো বাংলাদেশের যমুনা নদী। আর ব্রহ্মপুত্রের যে দ্বিতীয় শাখাটা যেটা আগে থেকেই চালু ছিল ওইটার নাম ছিল ব্রহ্মপুত্র, এখন এটার নাম হয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র, কারণ ব্রহ্মপুত্র এদিকে নতুন শাখা দিছে। এটা হলো ব্রহ্মপুত্রের উৎপত্তি স্থল, প্রবেশ স্থল। মিলন স্থল যদি বলি তাহলে এখানে এই দিক থেকে আসা একটা নদী, আসামের নাগা মণিপুর অঞ্চল, এটা আসলে এখন ডাইরেক্ট মণিপুরই লেখা যায়। এই অঞ্চল থেকে আসা একটা নদী যার নাম হলো সুরমা নদী। আর একটা নদী বাংলাদেশে প্রবেশ করছে এই অঞ্চল থেকেই সৃষ্টি হয়ে আসামের নাগা মণিপুর অঞ্চল থেকে হবিগঞ্জ দিয়ে প্রবেশ করছে একটা নদী। দুইটা নদী মিলিত হয়েছে এসে হবিগঞ্জের আজমিরিগঞ্জ নামক জায়গায়। আজমিরিগঞ্জ নামক জায়গায় এই দুইটা নদীর সৃষ্টি হলো আসামের নাগা মণিপুর অঞ্চল, এখন এটা মণিপুর অঞ্চলই। আসামের নাগা মণিপুর অঞ্চল, এইখানে দুইটা নদীর সৃষ্টি হয়েছে আসামের নাগা মণিপুর থেকে। আর এইখানে সৃষ্টি হয়ে দুইটা নদী বাংলাদেশে সিলেট জেলায় প্রবেশ করে, একটার নাম সুরমা, একটার নাম কুশিয়ারা। এই দুইটা নদী বাংলাদেশের যেই জেলায় মিলিত হয়েছে তার নাম হলো আজমিরিগঞ্জ। আজমিরিগঞ্জ হলো হবিগঞ্জ জেলার একটা জায়গা, হবিগঞ্জে মিলিত হয়েছে নদী দুইটা। এইখান থেকে এদের মিলিত স্রোত সুরমা এবং কুশিয়ারা দুইটা মিলে যে নদীটা সৃষ্টি হয়েছে তার নাম হলো কালনী নদী। সুরমা এবং কুশিয়ারা নদী মিলে হয়েছে কালনী নদী, এবং এই কালনী নদীর সামনে এগিয়ে এসে পুরাতন ব্রহ্মপুত্রের দেখা পায়, এবং কালনী আর পুরাতন ব্রহ্মপুত্র মিলে এটার নাম হয় ভৈরব বাজারে এসে এই নদীটার নাম হয় মেঘনা নদী। এই হলো আমাদের মেঘনা নদীর সৃষ্টি। আর আগে এখানে নদীটার নাম ছিল হবিগঞ্জের আজমিরিগঞ্জে কালনী। তো মেঘনা নদীটা সৃষ্টি হওয়ার পরে সামনে এগিয়ে এসে চাঁদপুর নামক জায়গায় সে ওই দিক থেকে আসা পদ্মার সাথে মিলিত হয়, অর্থাৎ পদ্মা এবং মেঘনা মিলিত হয় কোথায়? উত্তর চাঁদপুরে। পদ্মা এবং মেঘনা মিলিত হয় চাঁদপুর জেলায়। পদ্মা এবং মেঘনা মিলিত হয় চাঁদপুর জেলায় এবং মিলিত হয়ে সে সোজা এসে বঙ্গোপসাগরে নোয়াখালী হয়ে পতিত হয়। তাহলে আমরা দেখলাম আমাদের এখানে টোটাল যে নদী অববাহিকাটা তার 33% তিনটা নদী। একটা হলো পদ্মা নদী, একটা হলো আমাদের ব্রহ্মপুত্র নদী, আর একটা হলো মেঘনা নদী। এই তিনটা নদী, আর এর সাথে আছে যমুনা নদী, এটা একটা শাখা নদী ব্রহ্মপুত্রের। এছাড়া দুইটা জিনিস বুঝাই বলবো, উপনদী কাকে বলে এবং শাখা নদী কাকে বলে। উপনদী হলো অন্য কোথাও সৃষ্টি হয়ে যেই নদী ধারা এসে মূল নদীর স্রোতের সাথে মিলিত হয়। যেমন এইখানে আছে সিকিমের পার্বত্য অঞ্চল, এই সিকিমের পার্বত্য অঞ্চল থেকে দুইটা নদীর সৃষ্টি হয়েছে। সিকিমের পার্বত্য অঞ্চল, এই সিকিমের পার্বত্য অঞ্চল থেকে দুইটা নদীর সৃষ্টি হয়। একটা নদীর নাম হলো করতোয়া নদী। এই করতোয়া নদী এই দিক থেকে সৃষ্টি হয়ে সোজা এসে বাংলাদেশে প্রবেশ করে পঞ্চগড় জেলা থেকে। নদীর নাম হলো করতোয়া, বাংলাদেশে প্রবেশ করে পঞ্চগড় জেলায়, এবং পঞ্চগড়ে প্রবেশ করে সে সোজা এসে মিলিত হয় যমুনা নদীর সাথে। এছাড়া দ্বিতীয় নদী নীলফামারী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে, আর কুড়িগ্রাম জেলা দিয়ে, সরি কুড়িগ্রাম না, লালমনিরহাট জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে আরেকটা নদী, লালমনিরহাট জেলা দিয়ে, এইটার নাম হলো আপনার তিস্তা নদী। একটা প্রবেশ করলো করতোয়া আর একটা প্রবেশ করলো তিস্তা। এই তিস্তাটা প্রবেশ করে এটা এসে মিলছে আমাদের ব্রহ্মপুত্রের সাথে, এইটা লালমনিরহাটে প্রবেশ করছে তিস্তা। তো একটা প্রবেশ করলো লালমনিরহাটে, একটা প্রবেশ করলো পঞ্চগড়ে। এই দুইটা নদী আসলে অন্য জায়গায় সৃষ্টি, এই নদী ধারার সাথে অন্য জায়গা থেকে এসে মিশেছে, তাই এই নদী ধারাকে বলা হয় উপনদী। অন্য কোথাও সৃষ্টি হয়ে মূল নদীর সাথে মিললে তাকে বলা হয় উপনদী। আর মূল নদী যদি নতুন কোনো শাখা প্রশাখার সৃষ্টি করে তাকে বলা হয় শাখা নদী। মূল নদী যদি কোনো শাখা প্রশাখার সৃষ্টি করে তাকে বলা হয় শাখা নদী।
মূল নদী যদি নতুন কোনো শাখা প্রশাখার সৃষ্টি করে তাকে বলা হয় শাখা নদী। এই যে দেখেন এইখান থেকে পদ্মার শাখা নদী হলো 1 নম্বরে কুমার, 2 নম্বরে মাথা ভাঙ্গা, 3 নম্বরে মধুমতি, 4 নম্বরে আরিয়াল খা। এই নদীগুলোকে বলা হয় পদ্মার শাখা নদী, নতুন সৃষ্টি। অর্থাৎ 1 নম্বরে লেখেন কুমার, 2 নম্বরে লেখেন মাথা ভাঙ্গা, 3 নম্বরে লেখেন মধুমতি, 4 নম্বরে লেখেন আরিয়াল খা। এই নদীগুলো নিয়েই সৃষ্টি হয়েছে, এগুলো হলো শাখা নদী, অর্থাৎ পদ্মা থেকে এগুলোর সৃষ্টি, শাখা নদীগুলোর। আর অন্য কোথাও সৃষ্টি হয়ে যেই নদীগুলো এসে মূল নদী ধারায় মিলিত হয় তাদেরকে বলা হয় উপনদী। তো নদী সম্পর্কে এইভাবে যা যা পড়বেন, নদীর উৎপত্তি স্থল, নদীর বাংলাদেশে প্রবেশ স্থল, নদীর বাংলাদেশে প্রবেশ করার পরে এই নদীগুলোর যে উপনদীগুলো আছে, এই নদীগুলোর যে শাখা নদীগুলো আছে, এবং এই নদীগুলোর উপনদী, শাখা নদী, প্রবেশস্থল, উৎপত্তি স্থল, এবং এই নদীগুলো কোনটা কোথায় একটার সাথে আরেকটা মিলিত হয়েছে সেইটাকে বলা হয় মিলনস্থল। এইখানে আরো কিছু কথা বলে রাখি, বাংলাদেশের বর্তমান সবচেয়ে দীর্ঘতম নদী হলো পদ্মা। বাংলাদেশের বর্তমানে সবচেয়ে দীর্ঘতম নদী হলো পদ্মা, আগে ছিল এটা মেঘনা। আর বাংলাদেশের গভীরতম নদী হলো এখন মেঘনা। আগে এটা ইসামতি ছিল এই দীর্ঘতম নদী, এই তথ্যটা একটু চেঞ্জ হবে। আর বাংলাদেশের গভীরতম নদী মেঘনা। বাংলাদেশে বর্তমানে মোট নদী সংখ্যা 1008টি। এর মধ্যে সারা বছর নাব্য থাকে এমন নদীর সংখ্যা 5221 কিলোমিটার। নদী সারা বছর আমাদের 5221 কিলোমিটার নদী নাব্য থাকে, মানে ব্যবহার উপযোগী থাকে সারা বছর। আর নদীগুলোর মধ্যে 57টা নদীকে বলা হয় আন্তঃসীমান্ত নদী, অর্থাৎ যেই নদীগুলো অন্য কোনো জেলা থেকে এসে বাংলাদেশে প্রবেশ করছে এই নদীগুলোকে বলা হয় আন্তঃসীমান্ত নদী। জেলা না, অন্য দেশ, ভারত থেকে বা নেপাল ভুটান থেকে আসছে এই নদীগুলোকে বলা হয় আন্তঃসীমান্ত নদী। তো এইটা সম্পর্কে আরো বিস্তারিত দেখতে চাইলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে BIDDA বিদ্যাবাড়ি, এইখানে ঢুকলে নদ নদীর উপরে একটা 1 ঘন্টার ক্লাস পাবেন, শুধু 1 ঘন্টা নদ নদী নিয়ে আলোচনা। ওই ক্লাসটা দেখলে ইনশাল্লাহ নদ নদী সম্পর্কে আর কোনোদিন কিছু জানতে হবে না। ওইখানে শুধু একটা তথ্য চেঞ্জ হবে, তখন দীর্ঘতম নদী ছিল ইসামতি, এখন দীর্ঘতম নদী হলো পদ্মা। বিদ্যাবাড়ি এটা কোথায়? ইউটিউবে ঢুকে ইউটিউবের মধ্যে এই নামটা লিখে সার্চ দিবেন, বিদ্যাবাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে, তাহলে আপনি বিস্তারিত নদ নদী সম্পর্কে ওই ক্লাসটা পেয়ে যাবেন। এছাড়া হাওর, বিল, হ্রদ এগুলো পড়ানোর কিছু নাই, লেকচার শিট দেখে একটু পড়ে নেবেন যে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম হাওর হাকালুকি হাওর, বাংলাদেশের ক্ষুদ্রতম হাওর বুরবুক হাওর, বাংলাদেশের যে বিল আছে চলন বিল কোথায় অবস্থিত, নাটোর, পাবনা, সিরাজগঞ্জে চলন বিল অবস্থিত। বাকি বিলগুলো আছে যেমন যশোরে আছে ভবদহ বিল, হ্যাঁ, এরপরে সিলেটে আছে আরিয়াল বিল। এরকম যে বিলগুলো আছে এগুলো সম্পর্কে আপনারা একটু পড়বেন। এছাড়া হ্রদ এবং দ্বীপ এবং পাহাড় এবং পর্বত, যেমন দ্বীপের মধ্যে আছে আপনার হারিয়াভাঙা হারিয়াভাঙা দ্বীপ। এই দ্বীপটা অবস্থিত, মানে হারিয়াভাঙা না, এটার দ্বীপের নাম হলো পূর্বাশা বা নিউমুর দ্বীপ। অবস্থান হলো হারিয়াভাঙা নদীর মোহনায়, বাংলাদেশ ভারত বর্ডার বা বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত এই নদী। ঠিক তেমন আরেকটা নদীর কথা যদি বলি, নদীটার নাম হলো নাফ নদী, বাংলাদেশ মায়ানমার সীমান্তে অবস্থিত এই নাফ নদী, এবং নাফ নদীটা বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্ত করে। এরকম যে নদ নদীগুলো সম্পর্কে ওইখানে বিস্তারিত, এবং ওই নদ নদীর যে দ্বীপগুলো আছে, যেমন একটা গুরুত্বপূর্ণ দ্বীপ হলো হাতিয়া। হাতিয়া কোথায়? নোয়াখালী জেলায় অবস্থিত। সন্দ্বীপ কোথায়? চট্টগ্রাম জেলায় অবস্থিত। মনপুরা কোথায়? ভোলা জেলায় অবস্থিত। এরপরে আছে আমাদের নারিকেল জিঞ্জিরা বা সেন্ট মার্টিন কোথায়? উত্তর, এটা হলো কক্সবাজার জেলায় অবস্থিত। এরকম যেগুলো আছে এগুলো আপনারা ওইখান থেকে দেখে নেবেন। এখন আসেন আজকে যা পড়লাম এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আছে, বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? উত্তর কি হবে? দেখেন, জাতীয় পতাকা গৃহীত হয় 17 জানুয়ারি 1972। বর্তমান রূপটা, বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 10:6 অথবা 5:3, যেটা থাকে পরীক্ষায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে তারকা রয়েছে কয়টি? একটু আগে আমরা পড়ে আসছি, মনোগ্রামে তারকা থাকে 4টি। জাতীয় 4 মূলনীতি থেকে এই 4টি মনোগ্রামটা উঠে আসছে। আর জাতীয় সঙ্গীতে কোন বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে? উত্তর, বাংলার প্রকৃতির কথা, বা এটা ভুল হয়েছে, প্রশ্নের উত্তর বাংলার প্রকৃতির কথা, মানুষ না। জাতীয় সঙ্গীতে প্রাধান্য পেয়েছে বাংলার প্রকৃতির কথা।
এরপরে দেখেন যেটার কথা আমরা বলছিলাম বাংলাদেশের নদ নদী, এটা আপনারা দেখবেন নদী গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1977 সালে। 57টা নদীকে বলা হয় আন্তঃসীমান্ত নদী, যার মধ্যে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা নদীর সংখ্যা 54টি, মায়ানমার থেকে প্রবেশ করা নদীর সংখ্যা 3টি। আর বাংলাদেশের প্রধান নদী ব্যবস্থা হলো পদ্মা, এরপরে হলো গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা এবং সুরমা মেঘনা নদী অববাহিকা। তারপরে আসেন নদীগুলোর যদি দৈর্ঘ্য বলি, বাংলাদেশে পদ্মা নদী দীর্ঘতম নদী 355 কিলোমিটার, এরপর মেঘনা 330 কিলোমিটার, ব্রহ্মপুত্র, যমুনা এগুলো হলো 330 কিলোমিটার। এগুলো কোনটা কোথায় থেকে সৃষ্টি হয়েছে, কোনটা কোথায় থেকে বাংলাদেশে প্রবেশ করেছে, ওইখানে বিস্তারিত আবারও দেয়া আছে, আপনারা এর মধ্যে একটু পড়লে ভালোভাবে বুঝতে পারবেন নদী অববাহিকাগুলো সম্পর্কে। বাংলাদেশের তিস্তা, ওই যে তিস্তা, সরি তিস্তা নীলফামারী থেকে, আমি লালমনিরহাট বলছি, তিস্তা এই হলো বাঁধ হলো লালমনিরহাট, তিস্তা নীলফামারী জেলা থেকে। তো তিস্তা বাংলাদেশের নীলফামারী জেলা থেকে প্রবেশ করে, কর্ণফুলী রাঙামাটি থেকে, সাঙ্গু বান্দরবন থেকে, ফেনী এটা প্রবেশ করে বাংলাদেশের ফেনী জেলায়, এবং গোমতী নদী ভারতের ত্রিপুরা পাহাড়ের ডুমুর অঞ্চল এবং নাফ নদী কক্সবাজার অঞ্চল থেকে প্রবেশ করে। আর মিলিত হওয়ার পরে নদী অববাহিকাগুলোর নাম গঙ্গা ও যমুনা, এগুলো কোনটার নাম কি, যেমন পদ্মা ও যমুনা মিলে এটার নাম থাকে পদ্মাই, এটা মিলে হলো কোন স্থানে, মিলনস্থল হলো দৌলতদিয়া রাজবাড়ী এইখানে। আর পদ্মা ও মেঘনা এটার মিলনস্থল কোথায়, টঙ্গিবাড়ি ও চাঁদপুর, অর্থাৎ মুন্সিগঞ্জ ও চাঁদপুর, এখানে পদ্মা ও মেঘনা মিলিত হয়, মিলিত স্রোতের নাম মেঘনা। কুশিয়ারা সুরমা মিলিত হয় কালনী নামে হবিগঞ্জের আজমিরিগঞ্জ, এবং কালনী ভৈরব বাজারের নিকট গিয়ে মেঘনা নাম ধারণ করে। এছাড়া পুরাতন ব্রহ্মপুত্র মেঘনা ভৈরব বাজারে মিলিত হয় বাঙালি ও যমুনা নদী, বগুড়ায় মিলিত হয় হালদা ও কর্ণফুলী নদী, মিলিত হয় রাউজান চট্টগ্রাম, মিলিত স্রোতের নাম কর্ণফুলী। তিস্তা ও ব্রহ্মপুত্র চিলমারি কুড়িগ্রাম, নাম হলো ব্রহ্মপুত্র। এছাড়া বিভিন্ন বৈশিষ্ট্যের যে নদ নদী আছে, বৃহত্তম নদী, দীর্ঘতম নদী, এটা একটু কারেকশন আছে, মেঘনা নদী দীর্ঘতম না, এখন বাংলাদেশের দীর্ঘতম নদী হলো পদ্মা, আর গভীরতম নদী এখনো মেঘনাই আছে, প্রশস্ততম নদীও মেঘনা, এবং খরস্রোতা নদী হলো সবচেয়ে কর্ণফুলী, এবং দীর্ঘতম নদ হলো ব্রহ্মপুত্র। আর নদ নদীর শাখা নদী উপনদী, এটা আপনারা এই লিস্টটা একটু খাতায় নোট করে পড়ে নেবেন। যেমন পদ্মার উপনদী মহানন্দা, পুনর্ভম্বা, অর্থাৎ এগুলো উপরের দিকে সৃষ্টি হয়ে এসে পদ্মায় মিলিত হয়েছে। আর শাখা নদী কারা, মাথাভাঙ্গা, এরপরে গড়াই, কুমার, বড়াল, মধুমতি, ভৈরব, আড়িয়ালখা, এই নদীগুলো শাখা নদী, অর্থাৎ পদ্মা থেকে এগুলোর সৃষ্টি হয়েছে। এরকম মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, মহানন্দা, এরপরে আছে করতোয়া, শীতলক্ষা, বুড়িগঙ্গা এবং কুশিয়ারা, এই নদীগুলো সম্পর্কে আপনারা জাস্ট পড়বেন। তবে যদি বাদ দিতে চান বা একটু কম পড়তে চান, তাহলে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, মহানন্দা এবং পড়বেন হলো আমাদের মহানন্দা এবং পড়বেন আমাদের এখানে আর কোনোটা পড়ার দরকার নেই, ওই শুধু প্রথম চারটাই পড়বেন। এছাড়া হাওর বিল হ্রদ, এটা সম্পর্কে বলবো, বাংলাদেশের বৃহত্তম বিল হলো চলন বিল, বাংলাদেশের বৃহত্তম বিল হলো চলন বিল। এছাড়া বলি যদি বাংলাদেশের চলন বিল কোথায় অবস্থিত, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোর জেলায়। আর বাংলাদেশের মিঠা পানির প্রধান উৎস হলো এই চলন বিল। পশ্চিমা বাহিনীর নদী বলা হয় ডাকাতিয়া বিলকে, এবং ভবদহ বিল অবস্থিত আমাদের কোন জেলায়, যশোর জেলায়। টাঙ্গুয়ার হাওর অবস্থিত সিলেট জেলায়, টাঙ্গুয়ার হাওর এটার অবস্থান সিলেট জেলায়। আর হাওর দেখা যায় কোথায়, বৃহত্তর সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে। বাংলাদেশের বৃহত্তম হাওর হলো হাকালুকি হাওর, বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি হাওর, এবং ক্ষুদ্রতম হাওর বুরবুক হাওর, এটা সিলেট জেলার জৈন্তাপুরে অবস্থিত। আর বঙ্গোপসাগর ও সমুদ্র সৈকত, সোয়াস অফ নো গ্রাউন্ড, এরা বঙ্গোপসাগরের এমন একটা জায়গা, গভীরতম খাত যেখানে কোনো মানে অনেক গভীর আর কি। এছাড়া আছে বাংলাদেশের সমুদ্র সীমার দৈর্ঘ্য, বাংলাদেশের সমুদ্র সীমার দৈর্ঘ্য কত, উত্তর 711 কিলোমিটার, এটা আমরা আগেই পড়ে আসছি বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্যের মধ্যে। সমুদ্র সৈকত যেটা আছে, বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকতের দৈর্ঘ্য 120 কিলোমিটার, এটার নাম হলো কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজার সমুদ্র সৈকত। আর বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয় কক্সবাজারকে। এরপর দেখেন বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হলো বাংলাদেশ, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হলো সুন্দরবন। আর বাংলাদেশের সক্রিয় বদ্বীপ হলো যশোর ও কুষ্টিয়া, এটা হলো সক্রিয় বদ্বীপ। আর বাংলাদেশের যে দ্বীপে মন্দির আছে, মহেশখালী দ্বীপে আছে আদিনাথ মন্দির, এটা বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। তাছাড়া আছে নিঝুম দ্বীপ, এটার অবস্থান কোথায়, উত্তর নোয়াখালী জেলায় নিঝুম দ্বীপের অবস্থান, নোয়াখালী জেলায় নিঝুম দ্বীপের অবস্থান। আর বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হলো ভোলা, শাহবাজপুর দ্বীপ যেটা, এটা পূর্ব নাম ছিল ভোলার,
বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা হলো ভোলা জেলা। বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ অর্থাৎ সামুদ্রিক প্রবাল বা পাথর দ্বারা গঠিত হয় যে দ্বীপ নাম হলো সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন আছে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়। এছাড়া সোনাদিয়া দ্বীপ আছে কক্সবাজারের পশ্চিমে। কুতুবদিয়া দ্বীপে আছে বাতিঘর, যেটা 1846 সালে পর্তুগিজরা নির্মাণ করেছিল। এই বাতিঘর আছে কোথায়, এটা প্রশ্ন আসে। উত্তর কুতুবদিয়ায়। সবচেয়ে প্রাচীন বাতিঘর কোনটি, উত্তর কুতুবদিয়া। কুতুবদিয়া অবস্থিত কোথায়, কক্সবাজার জেলায়। উল্লেখযোগ্য চর, চর আলেকজান্ডার, রামগতি লক্ষ্মীপুর, চর আলেকজান্ডার, রামগতি লক্ষ্মীপুর, দুর্গম চর কিশোরগঞ্জে, নির্মল চর মানিকগঞ্জে এবং মুহুরীর চর পরশুরাম ফেনী, এইসব জায়গায়। এইটুকু আপনারা শুধু দেখে পড়বেন। তারপরে পাহাড় পর্বত, এইখান থেকে পড়বেন বাংলাদেশের কোন পাহাড়ে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে। উত্তর বাংলাদেশে মৌলভীবাজারের কুলাউড়া পাহাড়ে, মৌলভীবাজারের কুলাউড়া পাহাড়ে এইখানে পাওয়া গেছে ইউরেনিয়ামের সন্ধান। তারপরে চিম্বুক পাহাড় অবস্থিত কোথায়, উত্তর বান্দরবন জেলায় অবস্থিত চিম্বুক পাহাড়। বাংলার দার্জিলিং খ্যাত পাহাড় নাম হলো চিম্বুক পাহাড়। তারপরে হিন্দুদের তীর্থস্থানের জন্য বিখ্যাত চন্দ্রনাথ পাহাড়, এটা আছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। বাংলাদেশের জলপ্রপাত ও ঝর্ণা, এখানে দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা হলো বাংলাদেশের শীতল পানির ঝর্ণা আছে কোথায়, উত্তর হিমছড়ি কক্সবাজার। আর বাংলাদেশের উষ্ণ পানির ঝর্ণা আছে কোথায়, চট্টগ্রামের সীতাকুণ্ড, এখানে আছে উষ্ণ পানির ঝর্ণা। শীতল পানির উষ্ণ পানির ঝর্ণা এগুলো পড়বেন। আর এছাড়া রিজুক জলপ্রপাত আছে বান্দরবনে রুমায়। তো এখন দেখেন এখান থেকে প্রশ্ন আসতে পারে কি, ওই যে একটা দ্বীপের নাম আমরা বলেছি পূর্বাশা বা নিউমুর বা দক্ষিণ তালপট্টি দ্বীপ, এটা কোথায় অবস্থিত আর এটার অন্য নাম কি। অর্থাৎ পূর্বাশা দ্বীপ যেটা, ওইটাই হলো আমাদের দক্ষিণ তালপট্টি দ্বীপ, হারিয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। তারপরে আছে ভাসানচর, কোন জেলায় অবস্থিত। মাওলানা ভাসানী যে ভাসানচরে ভাষণ দিছিলেন, এই ভাসানচর হলো নোয়াখালী জেলায় অবস্থিত। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত, উত্তর বাকল্যান্ড বাঁধ এটা আছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এখান থেকে আরো প্রশ্ন আছে, ধানসিঁড়ি নদী কোন জেলায় অবস্থিত, উত্তর ঝালকাঠি জেলায় অবস্থিত ধানসিঁড়ি নদী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি, উত্তর বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হলো মহেশখালী, যেখানে আদিনাথ মন্দির আছে। দুবলার চর কোথায় অবস্থিত, উত্তর দুবলার চর হলো সুন্দরবনের দক্ষিণ উপকূলে, সুন্দরবন দিয়ে দক্ষিণ দিকে আর একটু আগে সমুদ্রের মধ্যে, এটা হলো দুবলার চর অবস্থিত। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকার নাম হলো ভেঙ্গি ভ্যালি। কাপ্তাই থেকে প্লাবিত যে একটা এলাকা, এটার নাম হলো ভেঙ্গি ভ্যালি। বাংলাদেশের পাহাড়ি এলাকার গড় উচ্চতা হলো আমাদের টোটাল 2050 ফুট। আগে যেটা আমরা বলছি ওটা হলো মিটারের হিসেবে, আর 644 মিটার, আর ফুটের হিসেবে এটা হলো 2050 ফুট। গারো পাহাড় কোন জেলায় অবস্থিত, উত্তর গারো পাহাড় মৌলভীবাজার জেলায় অবস্থিত। গারো পাহাড় এটা চট্টগ্রাম না, গারো পাহাড় হলো আপনার ময়মনসিংহ জেলায় অবস্থিত। গারো পাহাড় ময়মনসিংহ জেলায় অবস্থিত। বরেন্দ্র ভূমি বলা হয় কাকে, উত্তর বরেন্দ্র ভূমি বলা হয় আমাদের যে বললাম রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাঞ্চল, যেটা অর্থাৎ রাজশাহী, রংপুর, দিনাজপুর এই এলাকাটা, এখানে আছে বরেন্দ্র ভূমি। তারপর নেক্সট যে প্রশ্নটা আছে, বরেন্দ্র ভূমি বলা হয় কাকে, নেক্সটটা দেখেন, হালদা ভ্যালি কোথায় অবস্থিত। হালদা ভ্যালি এটার অবস্থান হলো আপনার খাগড়াছড়ি জেলায় হালদা ভ্যালি অবস্থিত। খাগড়াছড়ি হালদা ভ্যালি। তারপরে আসেন সুন্দরবন কোন ধরনের বন, সুন্দরবন হলো এক ধরনের ম্যানগ্রোভ বনাঞ্চল। ম্যানগ্রোভ বন মানে যেই বন জোয়ারে ডুবে যায় আবার ভাটার সময় পানি চলে যায়। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে, উত্তর জাতীয় পতাকার ডিজাইনার হলো আমাদের কামরুল হাসান। জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত, উত্তর রাঙামাটি জেলা। ওই যে বলেছিলাম একটা জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত, এটা হলো রাঙামাটি জেলা। কোনটি রামসার সাইট, উত্তর হলো টাঙ্গুয়ার হাওর, এইটা হলো একটা রামসার সাইট। রামসার সাইট মানে রামসার নামে ইরানের একটা শহর আছে, ইরানের ওই রামসারে 1972 সালে একটা সম্মেলন হয়, রামসার কনভেনশন। ওই সম্মেলনে এই কনভেনশন বা চুক্তিগুলো গৃহীত হয় এবং সেই চুক্তি অনুযায়ী যে দেশগুলো স্বাক্ষর করে, ওরা স্বাক্ষর করে যে আমরা আমাদের জলাভূমি বা যেগুলো ওয়েটল্যান্ড বা জলাশয় আছে এগুলোকে আমরা সংরক্ষণ করব, ওইখান থেকে এটা আসছে। ভবদহ বিল কোন জেলায় অবস্থিত, এটার উত্তর হলো ভবদহ যশোরে অবস্থিত। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত, উত্তর দক্ষিণ এশিয়ায় অবস্থিত বাংলাদেশ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোথায়, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান শুরুতে পড়েছিলাম 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা। বাংলাদেশের কোন জেলায় কর্কট ক্রান্তি ও 90 ডিগ্রি দ্রাঘিমাংশের ছেদবিন্দু অবস্থিত, উত্তর হবে ফরিদপুর। কর্কট ক্রান্তি ও 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এটা ফরিদপুর জেলায় একে অপরকে ক্রস করছে। নিচে কোন জেলাটি তিনটি দেশের সীমানায় অবস্থিত, উত্তর রাঙামাটি জেলা 3 দেশের সীমান্তে অবস্থিত। বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট এটার অবস্থান কোথায়,
উত্তর হলো ফরিদপুরের হারুকান্দি, এইখানে বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত। বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে? উত্তর সুরমা ও কুশিয়ারা মিলে হবিগঞ্জের আজমিরিগঞ্জে। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়? উত্তর গোয়ালন্দ রাজবাড়ী, এখানে মিলিত হয় পদ্মা ও গোয়ালন্দ। ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? উত্তর ধলেশ্বরীর শাখা নদী হলো বুড়িগঙ্গা। ধলেশ্বরীর শাখা নদী বুড়িগঙ্গা, টিক চিহ্নটা ভেঙে গেছে আর কি। ধলেশ্বরীর শাখা নদী হলো বুড়িগঙ্গা। এটা একটু কারেকশন জাস্ট বলে দেই এইটা। হ্যাঁ, ধলেশ্বরীর শাখা নদী কোনটি? উত্তর বুড়িগঙ্গা। আর ধলেশ্বরী হলো যমুনার শাখা নদী, আর যমুনা হলো ব্রহ্মপুত্রের শাখা নদী। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন জেলা থেকে বা কোন শৃঙ্গ থেকে সৃষ্টি? উত্তর হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে হিমালয়ে উৎপত্তি হয়। তো এই ছিল মোটামুটি আজকের মতো। আপনাদের যে কোনো বিষয়ের জন্য বা যে কোনো তথ্যের জন্য 01896060800 এইখান থেকে শুরু করে 801234556 একেবারে 15 পর্যন্ত যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের সম্পর্কে আরো বিস্তারিত অ্যাপস অথবা www.বিদ্যাবাড়ি.com আমাদের যে ওয়েবসাইট, এইটা থেকে আমাদের সম্পর্কে জানতে পারবেন। তাছাড়া আছে আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেল বিদ্যাবাড়ি নামে, এটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত অনেক শুভকামনা। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।